আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ক্লাস নিয়ে আপনাদের সামনে এসেছি। ষষ্ঠ শ্রেণীর যেহেতু সামনে কিছুদিন পরে হচ্ছে আমাদের কি অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তো আমরা এখন সেই জন্য অর্ধবার্ষিক পরীক্ষা উপলক্ষে অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষাকে সামনে রেখে আমরা যেটা করব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি আসলে অ্যাকচুয়ালি চেক করছিলাম যে সাউন্ড বা এসব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা আসলে অ্যাকচুয়ালি শুরু করতে পারি। এখন কথা হচ্ছে, আমাদের যেহেতু সামনে অর্ধবার্ষিক পরীক্ষা, তো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় রাশি ক্লাস 6 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা ক্যাডেট ভর্তি ইচ্ছুক, ক্যাডেট পরীক্ষা দিবেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি চেষ্টা করব আপনাদের সাথে 4.1 এবং 4.2 নিয়ে আলোচনা করার জন্য। 4.1 এবং 4.2 আমি যতটুকু জানি বা আমার যত স্টুডেন্টদের সাথে যোগাযোগ আছে, তাদের সবারই কি আছে 4.1 এবং 4.2, এই দুটি অনুশীলনী অর্ধবার্ষিক পরীক্ষার জন্য রয়েছে। এখন আমরা সেই জন্য এই 4.1 এবং 4.2 এর বেসিক থেকে শুরু করে, অর্থাৎ একদম সংজ্ঞা, উদাহরণ, কাজ, এই ধরনের সকল ধরনের সমস্যাগুলো সমাধান করে আমরা সর্বশেষ পর্যায়ে গিয়ে সৃজনশীল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ক্লাসের সুবিধার্থে আমি শুরুতেই আজকে আপনাদের যে সকল টপিকগুলো পড়াবো 4.1 এবং 4.2 এর উপর বেস করে, সেগুলো এখানে লিখে রেখেছি। সেগুলো কি কি এখানে আছে? 1 নম্বরে দেখেন, এই যে এখানে লিখে রাখছি, 1 নাম্বার দিয়ে লিখে রাখছি বীজগণিতীয় প্রতীক, এ নিয়ে আলোচনা করব। চলক এবং সহগ, এটা নিয়ে আলোচনা করব। 3 নম্বরে রয়েছে প্রক্রিয়া চিহ্ন, সেটা নিয়ে আলোচনা করব। 4 নম্বরে রয়েছে কি বীজগণিতীয় রাশি, সেটা নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তবে যেহেতু 4 নম্বরে বীজগণিতীয় রাশি দিয়েছি, এটা নিয়ে আলোচনা আগে থেকে একটু করে রাখবো। 5 নম্বরে হচ্ছে পদ, অর্থাৎ বীজগণিত রাশির পদ, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এমসিকিউতে আসবে। এবং সর্বশেষ যেটা আলোচনা করব 4.2 এর উপর বেস করে আমাদের সূচক। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। তো আমরা শুরুতে লিখে রেখেছি এখানে যে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক বিন্যাস বা সংযোগকে বীজগণিতীয় রাশি বলে। আচ্ছা, বীজগণিত রাশি কাকে বলে, এটা জাস্ট আমি বই থেকে হুবহু লিখে রাখছি। কি বলে দেখো তো, প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক বিন্যাস বা সংযোগকে বীজগণিতীয় রাশি বলা হয়। এখন যেহেতু তোমরা অলরেডি এটা পড়ে ফেলছো, এর মানে কি সেটা তোমরা জানো, তারপরেও এটা নিয়ে আমি আলোচনা করব। এরপরে রয়েছে আরেকটা স্টার মার্ক দিয়ে এখানে লিখেছি বীজগণিতীয় রাশিতে অবশ্যই অক্ষর প্রতীক থাকবে। যেহেতু প্রতীকের কথা চলেই আসলো, তাহলে চলো আমরা শুরুতে প্রতীক নিয়ে আলোচনা করি। প্রশ্ন হচ্ছে প্রতীক, তাই না? বীজগণিতীয় প্রতীক। এখন আমরা জানি বা আমরা পাটিগণিতে কি অঙ্ক ইউজ করি, তাই না? সংখ্যা লেখার জন্য 0, 1, 2, 3, এইভাবে কত পর্যন্ত? 9 পর্যন্ত। এই অঙ্কগুলো ব্যবহার করে আমরা বীজগণিত পাটিগণিতে বিভিন্ন সংখ্যা গঠন করে থাকি। আমাদের বীজগণিতে এই সংখ্যাগুলো জাস্ট ইংরেজিতে 0, 1, 2, 3 ডট 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 9, অর্থাৎ এই যে 10টি অঙ্ক, এই 10টি অঙ্ক ব্যবহার করা হয় কি বীজগণিতে। ঠিক আছে, আচ্ছা, এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক, এগুলোকে আমরা কি বলতে পারি? সংখ্যা প্রতীক বলতে পারি, সংখ্যা প্রতীক। আচ্ছা, তবে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, বীজগণিতে শুধু সংখ্যা প্রতীক ব্যবহার করা হয় না, বীজগণিতে আরেকটি প্রতীক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অক্ষর প্রতীক। সেটা কি? অক্ষর প্রতীক। এই অক্ষর প্রতীককে বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য বলা হয়। বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য কাকে বলা হয়? অক্ষর প্রতীককে বলা হয়। এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, কি বললাম আমরা? বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য আমরা বলতে পারি, বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে অক্ষর প্রতীকের ব্যবহার। কার ব্যবহার? অক্ষর প্রতীকের ব্যবহার। ঠিক আছে, আচ্ছা, বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে কি অক্ষর প্রতীকের ব্যবহার। এখন কথা হচ্ছে অক্ষর প্রতীক কোনগুলো? আমরা যে ইংরেজিতে লিখি না এ বি সি ডি, এইভাবে যদি আমরা লিখি, তাহলে যে এক্স ওয়াই জেড,
অর্থাৎ ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষরগুলোকে আমরা সাধারণত বীজগণিতে অক্ষর প্রতীক হিসেবে ব্যবহার করে থাকব, এবং এই অক্ষর প্রতীকটা হচ্ছে কি বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য বা বিশেষ বৈশিষ্ট্য, এরকম আসবে পরীক্ষায়। ঠিক আছে? আচ্ছা, অক্ষর প্রতীকের আরেকটি নাম আছে। অক্ষর প্রতীকের আরেকটা নাম হচ্ছে চলক। অক্ষর প্রতীকের অক্ষর প্রতীকের অপর নাম হচ্ছে চলক। আমরা এটা বলতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, এটা বলা যেতে পারে বা বলা যাবে। তাহলে অক্ষর প্রতীকের অপর নাম কি? চলক। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে বীজগণিত প্রতীক সম্পর্কে জানলাম। বীজগণিত প্রতীক কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে অক্ষর প্রতীক আর একটা কি সংখ্যা প্রতীক। অক্ষর প্রতীক হচ্ছে কি বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা মুছে দিই। আচ্ছা, আমাদের বীজগণিত প্রতীক ব্যবহার করা হয়ে গেল বা শেখা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের আছে কি চলক এবং সহগ। চলক এবং সহগ। আচ্ছা, চলক তো একটু আগে আমরা জানলাম যে চলকটা আসলে কি। চলকটা হচ্ছে কি মূলত হচ্ছে অক্ষর প্রতীক। কি অক্ষর প্রতীক? অক্ষর প্রতীককে আমরা কি বলতে পারবো? চলক বলতে পারবো। বইয়ে সুন্দরভাবে সংজ্ঞা দেওয়া আছে, তোমরা শিখে নিবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে কি সহগ। আর ট্রেন যাচ্ছে, একটু শব্দ হচ্ছে, থাক, শব্দ হোক। ট্রেনের শব্দ খুব ভালো, তাই না? একটু পর পরই আমাদের, আমি আসলে যে এরিয়াতে থাকি তার পাশ দিয়ে হচ্ছে রেল লাইনটা গিয়েছে। এই কিছুক্ষণ পর পরই রেল লাইন দিয়ে রেল যাচ্ছে আর শব্দ হচ্ছে। আচ্ছা, ওকে। এখন সহগ, এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? সহগটা আসলে আমরা সহজে কিভাবে মনে রাখতে পারি? জাস্ট এইভাবে লিখে দিব, চলকের সাথে। সহজে মনে রাখার জন্য, চলকের সাথে যা গুণ আকারে থাকে। যা কি আকারে থাকে? গুণ আকারে থাকে, তাই সহগ। সহজভাবে কি বলতে পারি? চলকের সাথে যা গুণ আকারে থাকে তাই হচ্ছে কি সহগ। চলকের সাথে যা গুণ আকারে থাকে তাই হচ্ছে সহগ। এখন এই সহগকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। সহগ, আচ্ছা একটা উদাহরণ দিলে ভালো হয় না? যেমন ধরো আমি লিখলাম এক্স, একটা চলক বা অক্ষর প্রতীক, এর সাথে গুণ আকার আছে 2। তাহলে এখানে এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে 2। এক্স এর সহগ কি 2। আচ্ছা, যদি থাকে শুধু এক্স, ধরো তোমাদের পরীক্ষা আছে, এখানে বলা আছে এমসিকিউ এর জন্য যে এক্স এর সহগ কত। তাহলে এখানে দেখো এক্স এর সহগ, আমার প্রশ্ন হচ্ছে দেখো এখানে এক্স আছে, এক্স এর সাথে কিছু গুণ আকারে আছে দৃশ্যমান? নাই তো, কিছু দেখা যাচ্ছে না তো গুণ আকারে আছে। কিন্তু হ্যাঁ, গুণ আকার আছে, সেটা কি 1 গুণ আকার আছে। 1 ইন্টু কি এক্স। তাহলে এখানে এক্স এর সহগ কত হবে? 1 হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা বিস্তারিত আরো আলোচনা করব একটু পরে। আচ্ছা, আপাতত এটা মনে রাখি যে এখানে এক্স এর সহগ কত? 1। অর্থাৎ যদি কোনো চলকের সাথে কোনো সংখ্যা গুণ আকারে না থাকে, সেই ক্ষেত্রে আমরা সাংখ্যিক সহগ কি বলতে পারি? 1 বলতে পারি। কি বলতে পারি? 1 বলতে পারি। আচ্ছা, এবার খেয়াল করো, দেখো এখন সহগকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। সহগকে কয় ভাবে ভাগ করতে পারি? দুই ভাবে। আচ্ছা, সেটা কি? সহগ, আচ্ছা আমি একটা কল দিয়ে নেই, দাঁড়াও একটু তোমরা। সহগকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কি সাংখ্যিক সহগ, আরেকটি হচ্ছে কি আক্ষরিক সহগ। সহগ কয় ধরনের? দুই ধরনের। হ্যালো, আমি অনলাইনে ক্লাস নিচ্ছি এখন। না, ইমার্জেন্সি তো এখন না, এত টাকা নাই। পরে, আচ্ছা, ওকে ওকে।
হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম, সহগ, সহগকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটি হচ্ছে সাংখ্যিক সহগ, সাংখ্যিক সহগ। এখন কথা হচ্ছে এই সাংখ্যিক সহগটা কি? চলকের সাথে যে সংখ্যা গুণ আকারে থাকবে, চলকের সাথে যা গুণ আকারে থাকবে, চলকের সাথে যা না তো যে সংখ্যা, এখানে চলকের সাথে কি যে সংখ্যা, আমরা কি বলবো, চলকের সাথে যে সংখ্যা গুণ আকারে থাকবে, যে সংখ্যা গুণ আকারে থাকবে তাই সাংখ্যিক সহগ। তাই কি? সাংখ্যিক সহগ। আচ্ছা দেখো, আমরা সহগের দুই ধরনের প্রকারভেদ পড়লাম, একটা হচ্ছে আক্ষরিক সহগ আর একটা হচ্ছে কি সাংখ্যিক সহগ। আমরা শুরুতে সাংখ্যিক সহগ নিয়ে আলোচনা করতেছি। সাংখ্যিক সহগ কাকে বলে? সাংখ্যিক সহগ হচ্ছে চলকের সাথে যে সংখ্যা, সংখ্যা সেটা ধনাত্মক সংখ্যা হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। যে কোনো ধরনের সংখ্যা, যে সংখ্যা গুণ আকারে থাকবে চলকের সাথে, তাই হচ্ছে সাংখ্যিক সহগ। যেমন মনে করো আমি লিখলাম 3x, এখানে x এর সাথে গুণ আকারে আছে কি 3, তাহলে এখানে x এর সহগ কত 3। যদি এরকম থাকতো -3x, তাহলে এখানে x এর সহগ কত হইতো -3। আচ্ছা, যদি এরকম থাকে যেমন ধরো 4/5x, তাহলে এখানে x এর সহগ কত 4/5। ঠিক আছে, এইভাবে করতে হবে, খুব দ্রুত খেয়াল করো। আবার যদি আমি এরকমটা চিন্তা করি, দেখো এই যে এরকম যদি থাকে যে -9/11x, এখানে আমার x এর সহগ কত, এখানে আমার x এর সহগ হচ্ছে -9/11। ঠিক আছে, একদম সহজ। সাংখ্যিক সহগ তাহলে কি? চলকের সাথে, চলকের সাথে যে সংখ্যা গুণ আকারে থাকবে তাই হচ্ছে কি আমাদের সাংখ্যিক সহগ। এমসিকিউ এ আসবে যে এরকম ভাবে দিয়ে বলবে যে 4/5 ইন্টু এক্স, এখানে এক্স এর সহগ কত, তাহলে এক্স এর সহগ কত হবে 4/5। ঠিক আছে, তোমাদের এইভাবে সমাধান করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা সাংখ্যিক সহগ পড়ে ফেললাম। এবার হচ্ছে আমরা কি আক্ষরিক সহগ পড়বো। কি পড়বো? আক্ষরিক সহগ পড়বো। আচ্ছা, খেয়াল করো তাহলে আক্ষরিক সহগটা আমরা কিভাবে পড়বো, খেয়াল করো একটু, এদিকে খেয়াল করো একটু। তাহলে এবার আমরা পড়বো কি আক্ষরিক সহগ। আচ্ছা, সাংখ্যিক সহগ পড়ে ফেলছি, এবার হচ্ছে কি আক্ষরিক সহগ। আচ্ছা, আক্ষরিক, এই যে নামের মধ্যেই এই সহগটা কি হবে এটা কিন্তু বোঝা যাবে। আক্ষরিক সহগ, আক্ষরিক অক্ষর থেকে আক্ষরিক, অর্থাৎ চলকের সাথে যে অক্ষর, আমরা এটা এভাবে সহজভাবে বলতে পারি, যে অক্ষর অর্থাৎ যে লেটার এ বি সি যাই থাকুক না কেন, যা গুণ আকারে থাকবে তাই হচ্ছে কি আমাদের আক্ষরিক সহগ। তাহলে আক্ষরিক সহগ কাকে বলবো আমরা? কোন বীজগণিত রাশির পদে, অর্থাৎ আচ্ছা বীজগণিত রাশির পদ তো এখন পড়াইনি। আচ্ছা, কোন বীজগণিত রাশিতে চলকের সাথে যে অক্ষর, কি বলছি আমি, যে অক্ষর গুণ আকারে থাকবে তাই হচ্ছে কি আমার আক্ষরিক সহগ। আচ্ছা, এখন ধরো আমি এই যেভাবে লিখলাম এ এক্স, আচ্ছা এ এক্স ওয়াই, এখানে ওয়াই এর সহগ, ওয়াই এর কি সহগ? আক্ষরিক সহগ, ওয়াই এর আক্ষরিক সহগ। দেখো তো ওয়াই এর সাথে কি কি গুণাকার আছে, ওয়াই এর সাথে কি কি গুণাকার আছে, এক্স এবং এ। তাহলে এইখানে এ এক্স ওয়াই, এইখানে ওয়াই এর আক্ষরিক সহগ হচ্ছে কি এ এক্স। কি বলো? এ এক্স। এখন মনে করে এরকম আছে তোমার কাছে 2 এক্স, বললো যে এখানে এক্স এর আক্ষরিক সহগ কত, এক্স এর কি সহগ? আক্ষরিক সহগ কত। তাহলে যখন তোমাকে পরীক্ষায় আক্ষরিক সহগ নির্ণয় করতে বলবে তখন তুমি জাস্ট চলকের সাথে যে অক্ষর, যে অক্ষর অর্থাৎ যে লেটার গুণ আকারে থাকবে সেটাই লিখে দিবা, তাই হয়ে যাবে। তাহলে এক্স এর আক্ষরিক সহগ কত?
এখানে এক্স এর আক্ষরিক সহগ হচ্ছে এ। এক্স এর আক্ষরিক সহগ কত বলো? এ। এই তো আমাদের সহগ শেষ হয়ে গেল। অর্থাৎ আমরা সহগ যে দুই ধরনের, সাংখ্যিক সহগ, আক্ষরিক সহগ, সেটা নিয়ে আলোচনা করেছি। এবার আমি তোমাদেরকে দুইটা সমন্বয়ে কিভাবে পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে এটা নিয়ে আলোচনা করব এখন। আচ্ছা, আমরা সহগ নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, এবার চলো আমি একটা কিছু লিখবো এখন। কি লিখবো দেখো তো, কি লিখি? আচ্ছা, এখন ধরো আমি লিখলাম এখানে যে -9/2 এ এক্স, -9/2 এ এক্স। এখন -9 এ বা 9/2 ইন্টু এ এক্স, এখানে তোমাকে এইভাবে প্রশ্ন করবে এক্স এর সহগ কত, এক্স এর সহগ কত। আচ্ছা, তোমাকে এরপরে এখান থেকে আরেকটা প্রশ্ন করতে পারে দ্বিতীয়ত, যে এক্স এর সাংখ্যিক সহগ কত। কি? সাংখ্যিক সহগ কত। এখানে তৃতীয়ত তোমাকে কোশ্চেন করতে পারে যে এক্স এর আক্ষরিক সহগ কত। আক্ষরিক সহগ কত, এরকম প্রশ্ন এমসিকিউ এ আসতে পারে বা আসবে। এখন দেখো এখানে আমরা যেটা লিখছি সেটা কি -9/2 এ এক্স, -9/2 এ এক্স। এখানে এক্স এর সহগ কত? প্রথম প্রশ্ন হচ্ছে এক্স এর সহগ কত, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এক্স এর সাংখ্যিক সহগ কত, তৃতীয় প্রশ্ন হচ্ছে এক্স এর আক্ষরিক সহগ কত। তাহলে আমরা তৃতীয় প্রশ্ন থেকে শুরু করি, কারণ আমরা একটু আগে আক্ষরিক সহগ পড়েছি। তো আক্ষরিক সহগের সঙ্গে আমরা কি পড়েছিলাম, যে চলকের সাথে, অর্থাৎ এখানে চলক কি এক্স, চলকের সাথে যে অক্ষর গুণ আকারে থাকবে সেটাই হচ্ছে কি আমাদের আক্ষরিক সহগ। তাহলে দেখো এখানে প্রশ্ন, তৃতীয় প্রশ্নটাতে বলছে এক্স এর আক্ষরিক সহগ কত। তাহলে দেখো তো এক্স এর সাথে কোন অক্ষরটা গুণ আকারে আছে? এ। তাহলে আমাদের এখানে এক্স এর আক্ষরিক সহগ কত হবে? এ হবে। এটা হবে রাইট অ্যান্সার। দেন দ্বিতীয় কোশ্চেনে বলছে এক্স এর সাংখ্যিক সহগ কত। সাংখ্যিক সহগ কত? তাহলে দেখো তো সাংখ্যিক সহগ বললে কি বলছিলাম, শুধু যে সংখ্যা গুণ আকারে থাকবে, চলকের সাথে যে সংখ্যা গুণ আকারে থাকবে সেটাই হচ্ছে আমাদের কি সাংখ্যিক সহগ। তাহলে এক্স এর সাংখ্যিক সহগ কত? দেখো এক্স এর সাথে যে সংখ্যাটা গুণ আকার আছে সেটা হচ্ছে কত, -9/2। তার মানে আমাদের অ্যান্সার হবে -9/2। ওকে। আচ্ছা, এরপরে আমাদের বলছে কি এক্স এর সহগ কত। এটা মনে রাখবা, যখন প্রশ্নে শুধু বলবে এক্স এর সহগ কত, অর্থাৎ যে কোনো চলক থাকতে পারে যে এই চলকের সহগ কত। এখন খেয়াল করো, এক্স এর সহগ যখন শুধু সহগ বলবে, সাংখ্যিক সহগ বলবে না, আক্ষরিক সহগ এটাও সুনির্দিষ্ট ভাবে বলবে না, শুধু বলবে সহগ কত। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, জাস্ট এক্স এর সাথে যা গুণাকার আছে, এক্স এর সাথে কি, অর্থাৎ এখানে তো আমাদের চলক এক্স, অর্থাৎ যে চলক থাকবে ওই চলকের সাথে যা গুণাকারে থাকবে তাই হবে সহগ, অর্থাৎ সেটা সাংখ্যিক সহগ এবং আক্ষরিক সহগ উভয়ই হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্স এর সহগ যদি বলে আমাদের, তাহলে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার হবে কি -9/2 ইন্টু এ। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমাদের প্রশ্ন করবে সহগ থেকে এমসিকিউ এর জন্য, অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, বা তুমি যখন সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে যাবা তখন তোমার কিন্তু এই বিষয়টা কাজে লাগবে। ওকে। আচ্ছা, এবার আমরা তো চলক সহগ সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো প্রক্রিয়া চিহ্ন। বীজগণিতে নরমালি প্রক্রিয়া চিহ্ন হচ্ছে চারটি। প্রক্রিয়া চিহ্ন কয়টি? চারটি। বীজগণিতে তোমাদের ক্লাস 6 এর বই দেওয়া আছে, বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন কয়টি বলতো? চারটি। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে যোগ, তাই না, অর্থাৎ প্লাস, যেটাকে ইংরেজিতে আমরা কি বলি, প্লাস। আচ্ছা, যোগ না লিখে প্লাস মাইনাসে লিখি, প্লাস লিখি, তাই না, প্লাস। আচ্ছা, তারপরে কি আছে? মাইনাস। কি আছে বলো? মাইনাস। মাইনাস চিহ্নটা কি? এই যে, এগুলো তোমরা জানো।
মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন বা ইনটু বলে, বা কি বলতে পারি আমরা, ডটও বলতে পারি। সেটা কিভাবে, এখানে দুইটা চিহ্ন ইউজ করা যেতে পারে, ক্রস চিহ্ন, আরেকটা হচ্ছে কি ইনটু চিহ্ন বা ডট। ঠিক আছে, এরপর হচ্ছে কি ডিভিশন। কি বলো, ডিভিশন। ডিভিশন মানে কি ভাগ। এই তো এইভাবেও থাকতে পারে পরীক্ষায়, অথবা এইভাবেও থাকতে পারে। তবে তোমাদের ক্লাস 6 তো প্রথমটাই থাকবে, দ্বিতীয়টা থাকার সম্ভাবনা খুবই খুবই কম। ঠিক আছে, তাহলে বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন কয়টি? 4টি পরীক্ষায় আসবে। সেগুলো কি কি? প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন বা ইনটু বা ডট, মানে অর্থাৎ গুণ। ডিভিশন মানে কি ভাগ। ঠিক আছে, ডিভিশন মানে কি ভাগ। ওকে, আচ্ছা, প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা বীজগণিতীয় রাশি সম্পর্কে জানবো। চলো, তাহলে বীজগণিত রাশির সংজ্ঞায় কি বলছি? প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক বিন্যাস বা সংযোগকে বীজগণিতীয় রাশি বলা হয়। যেমন ধরো আমি লিখলাম এক্স প্লাস ওয়াই, তাই না? এক্স প্লাস ওয়াই। আবার বললাম কি এ এক্স প্লাস বি ওয়াই। আবার আমি যদি এভাবে লিখি এ এক্স প্লাস বি ওয়াই ইন্টু সি জেড, এগুলোর প্রত্যেকটি হচ্ছে কি আমাদের বীজগণিতীয় রাশি। দেখো, প্রক্রিয়া চিহ্ন আছে, সংখ্যাসূচক প্রতীক, সংখ্যা যদিও এখানে লিখি নাই, আমি এখানে আরেকটাই লিখে দিই, যেমন ধরো 2 লিখে দিলাম। এই যে সংখ্যা আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, অর্থাৎ চলকের সাথে দৃশ্যমান যদি কোনো সংখ্যা গুণাকারে না থাকে, তাহলে সেটা কি ধরে নিতে হবে? 1 ধরে নিতে হবে, যে ওই চলকের সাথে কি গুণাকারে আছে? 1 গুণাকারে আছে। আচ্ছা, এই হচ্ছে, এগুলো হচ্ছে কি আমাদের একটি বীজগণিতীয় রাশি। এটা একটা বীজগণিতীয় রাশি, এটা একটা বীজগণিতীয় রাশি, এটা একটা বীজগণিতীয় রাশি। এখন বীজগণিতীয় রাশিতে পদ থাকে, কি থাকে? পদ থাকে। তবে হ্যাঁ, চলো আমরা আগে শুরুতে একটা জিনিস জেনে নেই, সেটা হচ্ছে বিভিন্ন বীজগণিতীয় রাশি দ্বারা আসলে অ্যাকচুয়ালি কোনটি দ্বারা কি বোঝায় বা কি বোঝাবে, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে, যেগুলো তোমরা অলরেডি পারো। যেমন ধরো আমি এটা লিখলাম যে 3x প্লাস কি 5y। প্রশ্ন হচ্ছে 3x প্লাস 5y দ্বারা কি বোঝায়, কি বোঝায়? ঠিক আছে না, একদম সহজ। কি বোঝায় বলো তো? এটার অ্যান্সার কি হবে বলো তো দেখি? অ্যান্সার কি হবে? x এর 3 গুণের সাথে, কার সাথে? 3 গুণের সাথে y এর কত গুণ? y এর কত গুণ? 5 গুণ। y এর কত গুণ বলো তো? 5 গুণ যোগ। এটা এভাবে বুঝাইছে। এটা দ্বারা কি বুঝাইছে? এই বীজগণিত রাশি দ্বারা x এর 3 গুণের সাথে y এর 5 গুণ কি যোগ। আচ্ছা, এখন যদি এরকম থাকতো, মনে করো x বাই 2 প্লাস হচ্ছে কি y বাই 3, এভাবে থাকতে পারে পরীক্ষায়, ধারা কি বুঝায়? থাকতেই পারে পরীক্ষায়, এরকম কিছু থাকতে পারে। তাহলে এটা মূলত কি, x কে কত দ্বারা ভাগ করা হয়েছে? 2 দ্বারা ভাগ করা হয়েছে। আর y কে কত দ্বারা ভাগ করা হয়েছে? 3 দ্বারা ভাগ করা হয়েছে। তার মানে এটা দ্বারা কি বোঝায়? x কে 2 দ্বারা এবং y কে 3 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর কি যোগ, এটা বলতে পারো। তবে হ্যাঁ, আমার কাছে সবচেয়ে ভালো লাগে এটা এইভাবে। যেমন ধরো আমি তোমাকে যদি বলি এই যে 1/2, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা কি বোঝায়? অর্ধেক। কি বোঝায় বলতো? অর্ধেক বোঝায়। আচ্ছা, 1/3 দ্বারা কি বোঝায়? 1/3। এগুলো তোমার পারা উচিত, অথবা তুমি জানো, তাই না? 1/3 যদি এরকম থাকে 2/3, তাহলে এটাকে তুমি কি বলবা? 2/3, তাই না? এরকমটা তুমি জানো। আচ্ছা, এখন তাহলে আমি দেখো x/2 প্লাস y/3, এটা দ্বারা কি বোঝায়? আমি সবচেয়ে, আমার মনে হয় ভাষাগত ভাবে এটাই সুন্দর হয়। সেটা হচ্ছে কি, যেমন ধরো কোনো কিছুকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, তার মানে কি সেটাকে কি করা হয়? অর্ধেক করা হয়। কি করা হয়? অর্ধেক করা হয়। আচ্ছা, তার মানে কি এটার অ্যান্সার কি হতে পারে? এটার অ্যান্সার আমি এইভাবে লিখতে পারি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, এতে কোনো বিধি নিষেধ নাই। জাস্ট সঠিক প্রক্রিয়ায় যেটা বোঝানো হয়েছে সেটা শুধু লিখবা, আর কিচ্ছু না। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি x এর
অর্ধেকের সাথে ওয়াই এর, আচ্ছা কোনো কিছুকে যদি 3 দ্বারা ভাগ করা হয় সেটা হচ্ছে কত, 1/3। কত হয়? 1/3 হয়। কত দ্বারা ভাগ করলে? 3 দ্বারা ভাগ করলে, তাই না? 3 দ্বারা ভাগ করলে কি হয়? তৃতীয়াংশ হয়। তাহলে এখানে কি এক্স এর অর্ধেকের সাথে ওয়াই এর কি, ওয়াই এর 1/3 বা 1/3 কি যোগ, ঠিক আছে? এইভাবে লেখা যেতে পারে, সমস্যা নেই। ওকে, আচ্ছা এই তো এইভাবে আমরা লিখতে পারি, আমাদের বইয়ে আছে। তো তোমরা যেটা করবা, অনুশীলনের সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করবা। যেটা পারবা না সেটা আমাকে বলবা যে স্যার এটা আমি পারি নাই, এটা আমি বুঝি নাই, এটা বুঝাই দেন, ঠিক আছে? তাই হবে। ওকে, এখন দেখো আমরা পদ পড়বো। কি পড়বো? পদ। আচ্ছা, এখন কথা হচ্ছে বীজগণিতীয় রাশির পদটা আসলে কি? বীজগণিতীয় রাশির পদ এটা আসলে মূলত কি? বীজগণিতীয় রাশির পদ কাকে বলে বা আসলে কি? এটা আমরা এইভাবে বলতে পারি, বীজগণিতীয় রাশিতে যে অংশ যোগ মানে কি, প্লাস, যোগ এবং বিয়োগ, কি বলো? যোগ এবং কি বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাদের প্রত্যেক অংশকে বীজগণিতীয় রাশির কি বলা হয়? পদ বলা হয়। বীজগণিতীয় রাশির পদ বলা হয়, ঠিক আছে? আচ্ছা দেখো, অনলাইনের ক্লাস তো মনোযোগ ধরে রাখা কঠিন, তারপরেও তোমরা একটু মনোযোগ দাও, যেহেতু সামনে অর্ধবার্ষিক পরীক্ষা। তো তোমরা তোমাদের নিজেদের প্রয়োজনেই ক্লাসটি মনোযোগ দিয়ে করো। দেখো, বীজগণিতীয় রাশির পদ বলতে কি বোঝায়? বীজগণিতীয় রাশিতে যে অংশ যোগ এবং বিয়োগ চিহ্নের মাধ্যমে বা বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাদের প্রত্যেক অংশকেই বলা হয় বীজগণিতীয় রাশির পদ। এখন প্রশ্ন হচ্ছে, যোগ এবং বিয়োগের কথা বলছে, এখানে কিন্তু গুণ এবং ভাগের কথা বলে নাই। তাহলে বীজগণিতীয় রাশিতে যে অংশটুকু গুণ এবং ভাগ চিহ্ন দ্বারা যুক্ত থাকবে সেই অংশটুকু সরাসরি কোনো পদ হবে না। অর্থাৎ গুণ এবং ভাগ চিহ্নের মাধ্যমে যে অংশ যুক্ত তা যদি কোনো যোগ এবং বিয়োগের মাধ্যমে যুক্ত থাকে তাহলে সেটা সহ এক একটা বীজগণিতীয় রাশির পদ বুঝাবে। এখন আমি তোমাদেরকে বুঝাই, আমার কথা হয়তো বুঝতে তোমাদের কষ্ট হচ্ছে। সেটা হচ্ছে, দেখো এই তো আমি কয়েকটা উদাহরণ লিখবো, আশা করি এই কয়েকটা উদাহরণ তুমি যদি বোঝো তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, একদম সহজভাবে শুরু করি। যেমন ধরো লিখলাম 7x + 2y, এটা একটা বীজগণিতীয় রাশি। কেন বীজগণিতীয় রাশি? এখানে চলক আছে, এখানে সংখ্যা প্রতীক আছে, প্রক্রিয়া চিহ্ন আছে। তাহলে একটা রাশি বীজগণিতীয় রাশি হওয়ার জন্য কি কি লাগবে? সংখ্যা সূচক প্রতীক লাগবে, চলক লাগবে এবং প্রক্রিয়া চিহ্ন লাগবে। এখন দেখো 7x এর আগে কোনো চিহ্ন নাই, তোমরা এগুলো ছোট সময় শিখে আসছো। কোনো চিহ্ন নাই, তার মানে এর সামনে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে দেখো এখানে যোগ চিহ্নের মাধ্যমে যুক্ত আছে কয়টি অংশ? দুটি অংশ। সেটা কি কি? এই তো 7x, আরেকটা হচ্ছে কি 2y। তাহলে আমাদের এই বীজগণিতীয় রাশিতে পদ আছে কয়টা? দুইটা। পদ রয়েছে কয়টা বলো? দুইটা, ঠিক আছে? আচ্ছা, আবার যদি আমি এইভাবে লিখি, দেখো 7x - 2y + 3z, এখানে দেখো যোগ এবং বিয়োগ চিহ্নের মাধ্যমে যুক্ত আছে কয়টি অংশ? দেখো এই যে 7x একটি অংশ, এটা যোগ চিহ্নের মাধ্যমে যুক্ত আছে, কারণ এর আগে যোগ চিহ্ন আছে যেটা আমাদের দেওয়া নাই। 2y এটা কোন চিহ্নের মাধ্যমে যুক্ত আছে? মাইনাস চিহ্নের মাধ্যমে যুক্ত আছে। 3z এটা আবার কোন অংশের মাধ্যমে, কোন চিহ্নের মাধ্যমে যুক্ত আছে? প্লাস চিহ্নের মাধ্যমে যুক্ত আছে।
তাহলে দেখো 7x 2y 3z প্রত্যেকের আগেই যোগ অথবা বিয়োগ চিহ্ন আছে, তার মানে এরা প্রত্যেকেই কি হবে, এক একটি বীজগণিত রাশির পদ হবে। তাহলে এখানে আমাদের বীজগণিত রাশির পদ কয়টা, তিনটা। কয়টা বলো, তিনটা। এখানে বীজগণিত রাশির পদ কয়টি বলো তো, তিনটি। কতটি, তিনটি। আর এখানে এই রাশিতে পদ কয়টি, দুইটি। আচ্ছা, আর যদি শুধু মনে করে থাকতো x, তাহলে এখানে পদ কয়টি হইতো, একটি হইতো। কারণ দেখো এখানে এখানে শুধু একটা প্লাস চিহ্নের মাধ্যমে যুক্ত আছে, এই জন্য। আচ্ছা, যদি তোমাদের বুঝতে কারো অসুবিধা হয় একটু আরেকবার দেখে নিবে, তাই হয়ে যাবে। আচ্ছা দেখো এবার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, যেমন ধরো আমি লিখলাম 7x ইন্টু 2a মাইনাস 3y ইন্টু 4z ডিভাইডেড বাই, অর্থাৎ ভাগ দিলাম মনে করো 6p, পরে আবার চিহ্ন দিলাম প্লাস, প্লাস চিহ্ন দিয়ে লিখলাম 7b ইন্টু 6c। আচ্ছা এবার খেয়াল করো, এই রাশিটাতে বীজগণিত রাশিটিতে পদ রয়েছে কয়টা, এটা আমাদের বের করতে হবে। খেয়াল করলে তোমরা দেখবা 7x এবং 2a এদের মধ্যকার সম্পর্কটা কি, 7x ইন্টু 2a এদের সম্পর্ক হচ্ছে কি গুণ। আচ্ছা, কিন্তু 7x এর আগে কি চিহ্ন আছে, মনে মনে ধরে নিব আমরা কি, প্লাস। ঠিক আছে, প্লাস। তাহলে এটা হচ্ছে একটা পদ। আবার দেখো খেয়াল করো, এই যে 3y এর আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। কিন্তু দেখো 3y থেকে নিয়ে 6p পর্যন্ত আর কোনো প্লাস মাইনাস চিহ্ন নেই, প্লাস মাইনাস চিহ্ন নেই। তার মানে এই যে 3y ইন্টু 4x ভাগ 6p এটা হচ্ছে কি আরেকটি পদ। ওকে, আর এখানে দেখো 7b ইন্টু 6c, 7b এবং 6c এর মধ্যে সম্পর্ক হচ্ছে কি গুণের, কিন্তু স্যার 7b এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তার মানে এখানে হচ্ছে আমাদের কি 7b ইন্টু 6, এটা হচ্ছে আরেকটা পদ। তাহলে আমাদের এই বীজগণিত রাশিতে পদ রয়েছে কয়টা, টোটালি তিনটা। এখানে কয়টা পদ রয়েছে বলো, তিনটা। এখন এই পদ তিনটা কি কি, এই পদ তিনটি হচ্ছে, প্রথম পদ হচ্ছে কি 7x ইন্টু 2a, দ্বিতীয় পদটা হচ্ছে কি 3y ইন্টু 4x ভাগ কত বলো 6p, এবং আমাদের সর্বশেষ পদ তৃতীয় পদ হচ্ছে কি 7b ইন্টু 6c। এগুলো তোমার সৃজনশীলের ক নাম্বারে অথবা এমসিকিউ এ আসবে। তাহলে তোমরা কিভাবে মনে রাখবা বীজগণিত রাশির পদের সংখ্যা, কিভাবে মনে রাখবা, যে বীজগণিত রাশিতে এটা তুমি এইভাবে মনে রাখতে পারো, বীজগণিত রাশিতে যতগুলো প্লাস মাইনাস চিহ্ন রয়েছে ততগুলো পদ রয়েছে। সহজভাবে বীজগণিত রাশিতে কি যতগুলো প্লাস মাইনাস চিহ্ন আছে ঠিক ততগুলোই পদ রয়েছে, এটা তুমি এইভাবে মনে রাখতে পারো, সমস্যা নাই। দেখো এখানে এই যে আমরা যে লিখছি তৃতীয়টা, এখানে প্লাস মাইনাস চিহ্ন আছে টোটাল কয়টা, তিনটা। দেখো এই যে একটা, এই যে একটা, আর এই যে এখানে ছিল একটা, যেটা আসলে দেওয়া থাকে না, দেওয়া থাকে না, বইয়ে দেওয়া থাকে না। তাহলে প্লাস মাইনাস চিহ্ন রয়েছে কয়টা, টোটালি তিনটা। তার মানে এখানে বীজগণিত রাশির পদের সংখ্যা কয়টা হবে, তিনটা হবে। এবং সেই পদগুলো কি কি, প্রথম পদ হচ্ছে কি 7x ইন্টু 2a, দ্বিতীয় পদ হচ্ছে 3y ইন্টু 4x ডিভাইডেড বাই 6p, এবং তৃতীয় পদ হচ্ছে 7b ইন্টু 6c। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, বীজগণিত রাশির পদের সংখ্যা নির্ণয় করতে পারি, এবং পদগুলো কি কি সেটা আমরা নির্ণয় করতে পারি। তোমাদের পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসবে, যেমন ধরো এইভাবে লেখা থাকবে 7x ইন্টু 2a মাইনাস 3y ইন্টু 4x ভাগ 6p প্লাস 7b ইন্টু 6c। এই রাশিটিতে কতটি পদ রয়েছে এবং পদগুলো কি কি লিখো। এটা আসবে কি ক নাম্বারের প্রশ্নে। ছোট্ট একটু কাজ, জাস্ট একটু প্র্যাকটিস করবা তোমরা বাসায়, নিজেরা প্রশ্ন তৈরি করবা, তোমাদের কাছে সহায়ক গাইড বই আছে, সেখান থেকেও তোমরা কি করতে পারো, প্র্যাকটিস করতে পারো। যত বেশি প্র্যাকটিস করবা গণিতে তত বেশি ভালো করবা। প্র্যাকটিস করবা না, ভয় পাবা, তাহলে তুমি পরীক্ষায় খারাপ করবা, ফেলও করতে পারো। যদি বেশি ভয় পাও, ভয় পাওয়া যাবে না, তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করবা, ভুল হবে, কোথায় ভুল হবে সেটা তুমি ডিটেক্ট করবা, মানে তুমি খুঁজে বের করবা যে আমার এইখানে ভুল হয়েছে, কেন ভুল হয়েছে সেটা তুমি বের করবা, যে আমার এই জন্য ভুল হয়েছে। পরবর্তীতে তুমি এই ভুল করার চেষ্টা করো না, মানে পরবর্তীতে এই ভুল করবা না, ঠিক আছে, এটা মনে রাখবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা,
তাহলে আমরা আমাদের 5 নাম্বার টপিক বীজগণিত রাশির পথটা পড়ে ফেলছি। এবার রয়েছে আমাদের সর্বশেষ কি সূচক। সূচক ক্যাডেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ পরীক্ষায় থাকবে, চিন্তা করো না। আচ্ছা, তাহলে আমরা আমাদের সর্বশেষ টপিক কি সূচকে চলে আসছি। সূচক পড়ানোর পরে আমরা আমাদের সৃজনশীলে চলে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, সূচক খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো, খুবই গুরুত্বপূর্ণ। সূচক ইংরেজিতে আমরা একে বলতে পারি এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট। এখন প্রশ্ন হচ্ছে সূচক কাকে বলে বা সূচকটা আসলে কি। আমরা এইভাবে বলতে পারি, কোন বীজগণিতীয় রাশিতে একই উৎপাদক, একই মানে একই ধরনের উৎপাদক যতবার গুণ আকারে থাকে, যতবার কি আকারে থাকে, গুণ আকারে থাকে, সেই সংখ্যাটিকে আমরা ওই উৎপাদকটির কি বলতে পারি, সূচক বলতে পারি। আচ্ছা, এখন আমার কথা তুমি বুঝো নাই, মানলাম তুমি বুঝো নাই, এখন এদিকে খেয়াল করো। মনে করো এ গুণন এ, এখানে এ গুণাকার আছে কয়বার, 2বার, তাহলে তুমি কি লিখবা, এ স্কয়ার লিখবা। এ গুণন এ, মনে করো এ আছে গুণাকারে কয়বার, 3বার, তাহলে কি লিখবা, এ কিউব লিখবা। কি লিখবা, এ কিউব। এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, মনে করো এ গুণাকার আছে কয়বার, 4বার, তাহলে এ টু দি পাওয়ার কত লিখবা, 4 লিখবা। এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, মনে করো এ গুণাকার আছে 5বার, তাহলে তুমি কি লিখবা, এ টু দি পাওয়ার 5, তাই না? আচ্ছা, নরমালি আমরা আসলে কিভাবে পড়ি, যেমন ধরো এটা যে লিখছি এ, তার উপরে পাওয়ার হচ্ছে কত, 2, এটাকে আমরা কি পড়বো, এ স্কয়ার। কি, এ স্কয়ার, ঠিক আছে? এখানে এই যে দ্বিতীয় যেটা লিখছি এ কিউব, এ কি কিউব, সি ইউ বিই, এ কিউব। 3 এর উপরে যত পাওয়ার যাবে, 3 এর উপরে যত পাওয়ার যাবে সেটাকে পাওয়ার হিসেবে এইভাবে লিখতে হবে। যেমন সেটাকে আমরা বলবো এইভাবে, এ টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার কত, 4, তাহলে এটাকে কি লিখবো, এ টু দি পাওয়ার কি 5। এখন এইভাবে যদি এর পাওয়ার 6 থাকে তাহলে পড়বো এ টু দি পাওয়ার 6, এর পাওয়ার যদি 10 থাকে তাহলে কি পড়বো, এ টু দি পাওয়ার 10, এভাবে পড়বো আর কি, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, দেখো আমি এখন মনে করো এই এটা যদি এ গুণন এ গুণন এ গুণন ডট 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 ডট, দেখো এখানে এ 2বার গুণাকার ছিল, সেজন্য এর উপরে এর সূচক কত দিয়েছি, 2 দিয়েছি। এ 3বার গুণাকারে ছিল এ, শুধু এ, কিন্তু তাহলে কি এর পাওয়ার কত দিয়েছি, 3, অর্থাৎ এ কিউব দিয়েছি। এ গুণন এ গুণন এ, এ 4বার গুণাকারে ছিল, তাহলে এর পাওয়ার কত দিয়েছি, 4 দিয়েছি। হ্যাঁ, এখন অর্থাৎ যতবার গুণ আকারে ছিল ঠিক ততবার, অর্থাৎ সেই সংখ্যাটি যত সংখ্যক বার এ 2বার গুণাকার ছিল, সেজন্য এর সূচক কত দিয়েছি, 2 দিয়েছি, এর পাওয়ার কত, 2। এ 3বার গুণাকারে ছিল, এখানে এই জন্য এর পাওয়ার কত, 3 দিয়েছি। এইভাবে 4বার এখানে গুণাকারে ছিল একই সংখ্যা, একই একই মানে এই, কিন্তু শুধু 4বার ছিল এখানে, এ টু দি পাওয়ার 4 দিয়েছি, মানে এর পাওয়ার কত দিয়েছি, 4 দিয়েছি। এখন এই এটা যদি মনে করো এক্স বার গুণাকার আছে, কতবার গুণাকার আছে, এক্স বার। যদি এক্স বার গুণাকারে তাহলে তুমি তাহলে কি লিখবা, এ গুণাকার আছে কতবার, এক্স বার, তাহলে এর পাওয়ার কত দিবা, এক্স দিবা। কি দিবা বলো, এর পাওয়ার কত দিবা, এক্স, ঠিক আছে? এখন আমরা যে এই যে এ টু দি পাওয়ার এক্স লিখলাম, কি লিখলাম, এ টু দি পাওয়ার এক্স লিখেছি, তাই না, এ টু দি পাওয়ার এক্স। এখন দেখো এই যে আমি একটু বড় করে লিখি, এ টু দি পাওয়ার এক্স, এখানে আমাদের এই এটাকে আমরা পড়বো বেস, এটাকে কি বলবো, বেস মানে কি, ভিত্তি, কি বলো, ভিত্তি বলবো। আর এই যে এর পাওয়ার কি আছে, এক্স, এটা হচ্ছে সূচক, এটা কি সূচক, এর সূচক, অথবা এটাকে বলতে পারি আমরা ঘাত, এ এর ঘাত, অথবা এ এর কি পাওয়ার, পাওয়ারের বাংলা কি শক্তি, একটা জিনিসের অনেকগুলা নাম, ঠিক আছে না?
অর্থাৎ ভিত্তির উপরে যেটা আছে সেটা হচ্ছে সূচক, ঘাত, পাওয়ার, শক্তি, যে কোনো একটা পড়লেই হবে বা যে কোনো একটা বললেই হবে, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন যদি আমি লিখি a টু দি পাওয়ার 4, এর মানে কি a কয়বার গুণ আকার আছে? 4 বার গুণ আকার আছে। a কতবার গুণ আকার আছে? 4 বার গুণ আকার আছে। আচ্ছা, যদি এরকম যদি আমি লিখি a কিউব, তার মানে a কয়বার গুণ আকার আছে বলো? 3 বার গুণ আকার আছে। 3 বার কি আছে? গুণ আকারে আছে। এখন তোমাকে এইভাবে প্রশ্ন করবে যে a টু দি পাওয়ার 10, এখানে a এর ঘাত কত? a এর ঘাত কত? ঘাত মানে কি? পাওয়ার, যেটা আমরা বেশি বলি সবচেয়ে, a টু দি পাওয়ার, b টু দি পাওয়ার, এই সেই, তাই না? এই সেই আসলে বলি না, পাওয়ারই বলি। এই যে পাওয়ারটা আছে না, এটা, হ্যাঁ। তাহলে এখানে ঘাত মানে কি? পাওয়ার। তাহলে a টু দি পাওয়ার 10, তাহলে এর পাওয়ার কত? 10। তাহলে অ্যান্সার কত হবে এখানে? এখানে আমার অ্যান্সার হবে শুধু 10। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে আমরা করব। ঠিক আছে? বা এটা আসলে মূলত এটাই বোঝায়। এটা আসলে মূলত এটাই বোঝায়। আসলে কি বোঝায় এটা তো তুমিই জানো আর আমিই জানি। মানে তুমি যদি বুঝে থাকো তাহলে তো তুমি জানোই, আর না বুঝে থাকলে আমাকে আবার বলবা যে স্যার এখানে বুঝি নাই, আর একবার বুঝাই দিয়ে। ঠিক আছে? আচ্ছা, দেখে একটু লাইভটা ঠিকভাবে চলছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। ও, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে কিছু আমরা অঙ্ক করব। অঙ্ক করার আগে একটা সূত্র পড়ে নিই। সেই সূত্রটা কি? মনে রাখবা, সূচকের ক্ষেত্রে যদি ভিত্তি একই হয়, ভিত্তি কি হয়? একই হয়, এবং গুণ আকারে থাকে। কি থাকে? গুণ আকারে থাকে, তবে তাদের গুণফল নির্ণয়ের সূত্র আমরা এখন দেখব। তাদের গুণফল নির্ণয়ের সূত্র। আচ্ছা, এটা বোঝার জন্য তোমাকে একটু মনোযোগ দিতে হবে, এবং এটা যদি তুমি বোঝো, তুমি নিশ্চিত থাকো তুমি পরীক্ষায় 1 নাম্বার পাবেই এমসিকিউ এ। ঠিক আছে? ওকে। আচ্ছা, তোমাদেরকে আমি যদি বলি এইভাবে, দেখো এখানে লিখলাম a কিউব ইন্টু a স্কয়ার, এই দুইটা গুণ আকারে আছে। দেখো তাহলে এখানে ভিত্তি কত? a, এখানেও ভিত্তি কি? a। আচ্ছা, যদি ভিত্তি একই হয় তাহলে প্রথম শর্ত মানছে, এবং গুণ আকারে থাকে, তারা কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে তাদের গুণফল নির্ণয়ের সূত্রটা আমরা এখন বের করব। তাহলে কিভাবে বের করব চলো আমরা একটু দেখি। a কিউব মানে কি? a কতবার গুণ আকারে আছে বলো তো? 3 বার। আচ্ছা, a স্কয়ার মানে a কতবার গুণ আকারে আছে? 2 বার। এই যে 2 বার লিখলাম। আচ্ছা, তাহলে দেখো ওই যে সূচকের নিয়ম অনুযায়ী আমরা যেটা পড়ছিলাম, যে একই উৎপাদক বা সংখ্যা যতবার গুণ আকারে থাকবে তা একটা বিশেষ ভাবে লেখা যায় গাণিতিক ভাবে, বীজগণিতে। সেটা হচ্ছে কি বীজগণিতীয় সূচকীয় পদ্ধতি। তাহলে এখানে দেখো a কয়বার গুণ আকার আছে? 1 2 3 4 5, তার মানে কি a টু দি পাওয়ার 5 লিখবো। কত লিখবো? a টু দি পাওয়ার 5। দেখো এখানে যদি খেয়াল করো, এর পাওয়ার কত আছে? 3। এখানে এর পাওয়ার কত আছে? 2। তাহলে দেখো তো 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে তো এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম, a 3 প্লাস 2, দ্যাট মিন্স a টু দি পাওয়ার 5। আমি এটাই তোমাকে বুঝাতে চাইছি, সেটা হচ্ছে যদি ভিত্তি একই হয় এবং তারা গুণ আকারে থাকে, তবে তাদের পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। তবে তাদের পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। সেটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে লিখতে পারি। সেটা হচ্ছে এইরকম, দেখো সেটা হচ্ছে কিভাবে? যেমন ধরো লিখলাম a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y, তাহলে এটাকে কি লেখা যাবে? a টু দি পাওয়ার x প্লাস y, এইভাবে লেখা যাবে। যেখানে আমাদের এক্স ওয়াই হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা যে কোনো সংখ্যা হতে পারে, আর এ
হচ্ছে সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, তাহলে a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y কে আমরা কিভাবে লিখতে পারি? a টু দি পাওয়ার x প্লাস y লিখতে পারি। দেখো এখন আমি যদি এইভাবে লিখি p টু দি পাওয়ার 6 ইন্টু p টু দি পাওয়ার 3, তাহলে এটার গুণফল কি হবে? p টু দি পাওয়ার 6 প্লাস 3, অর্থাৎ p টু দি পাওয়ার কত হবে? 9 হবে। কি হবে বলো? p টু দি পাওয়ার 9 হবে। আচ্ছা, এবার এই তো নিয়মটা তো বুঝেই গেলাম, তাই না? আচ্ছা, এখন চলো এটা ব্যবহার করে আমরা কিছু সমস্যার সমাধান করি। আচ্ছা, সেটা কেমন সমস্যা চলো দেখি। আগে 1 নাম্বার সমস্যাটা সমাধান করি। 1 নাম্বার প্রশ্নটা আমি এইভাবে লিখতে পারি, লিখলাম a স্কয়ার ইন্টু b কিউব ইন্টু c স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার 5 ইন্টু a কিউব ইন্টু b টু দি পাওয়ার 5, ঠিক আছে। এটার আমাদের গুণফল নির্ণয় করতে বললো। এখন আমরা কি করব, যে যাদের ভিত্তি সেম মানে একই ভিত্তি তাদেরকে একসাথে লিখব। আচ্ছা দেখো, এখানে ভিত্তি, এখানে এ ভিত্তি আছে, এখানে এ ভিত্তি আছে, এখানে এ ভিত্তি আছে, তার মানে এখানে এ ভিত্তি আকারে আছে কয়বার? 3বার, এবং তাদের সম্পর্ক কি? গুণ। আচ্ছা, তাহলে এই এ আমরাকে একসাথে লিখে দিই, এ স্কয়ার ইন্টু এ টু দি পাওয়ার 5 ইন্টু কি? এ কিউব। আচ্ছা, এরপর দেখো বি, এই যে বি আছে, এখানে বি আছে, তাহলে লিখলাম বি কিউব ইন্টু কত? বি টু দি পাওয়ার 5 ইন্টু সি স্কয়ার, ঠিক আছে। কি লিখলাম? সি স্কয়ার। এখন একটু যদি এদিকে খেয়াল করো, এই যে এ, দেখো এই যে যে অংশটা আমি মার্ক করলাম, এখানে দেখো ভিত্তি কি? এ, এবং তারা প্রত্যেকে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে আমরা একটু আগে পড়লাম, যদি ভিত্তি সেম হয় তাহলে পাওয়ার গুলো কি করতে হয়? যোগ করতে হয়। কোন ক্ষেত্রে? গুণ আকারে থাকলে। যদি সেগুলো কি আকারে থাকে? গুণ আকারে থাকে। তাহলে দেখো এ স্কয়ার, এ টু দি পাওয়ার 5, এ কিউব, এরা প্রত্যেকে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে তাদের গুণফল কি হবে? তাদের পাওয়ার গুলোর সমষ্টির সমান। আচ্ছা, তাহলে এই যে ভিত্তি সেম রাখি আমরা, এ টু দি পাওয়ার লিখলাম 2 প্লাস 5 প্লাস 3 ইন্টু, দেখো এখানে বি, এখানেও বি, ভিত্তি সেম, তাহলে পাওয়ার গুলো কি হবে? যোগ হবে, অর্থাৎ 3 প্লাস 5 ইন্টু সি তো আর নেই, তাহলে সি স্কয়ারকে আলাদাভাবে রেখে দিই। তাহলে এ 5 2 7, 7 3 কত? 10 ইন্টু 3 আর 5 কত? 8, বি টু দি পাওয়ার 8, বি টু দি পাওয়ার 8 ইন্টু সি স্কয়ার। তাহলে দেখো সর্বশেষ যে লাইনটাতে আসলাম আমরা, এখানে আছে a টু দি পাওয়ার 10 ইন্টু b টু দি পাওয়ার 8 ইন্টু c স্কয়ার। দেখো এখানে প্রত্যেকেই গুণ আকারে আছে, কিন্তু তাদের ভিত্তি কি না? সেম না। এখানে ভিত্তি a, এখানে ভিত্তি b, এখানে ভিত্তি c, তার মানে তাদের পাওয়ার গুলো কি আকারে লেখা যাবে না? যোগ আকারে লেখা যাবে না। কেন লেখা যাবে না? কারণ তাদের ভিত্তি সেম না। আমরা তখনই পাওয়ার গুলো যোগ আকারে লিখবো যখন কি হবে? ভিত্তি সেম হবে, অর্থাৎ ভিত্তি একই ধরনের হবে। ঠিক আছে, মনে রাখবা। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখবো? a টু দি পাওয়ার 10, b টু দি পাওয়ার 8, c স্কয়ার। ঠিক আছে, জাস্ট মাঝখানে যে গুণ চিহ্নটা ছিল সেটা আমরা কি করলাম? বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, গুণ চিহ্ন না দিলেও চলবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝো অবশ্যই আমাকে জানাইও। আচ্ছা, এখন এত সহজ কি সব সময় দিবে নাকি? পরীক্ষা তো একটু কঠিন তো আসতেই পারে। শুধু মনে করো যে চলক দিয়ে না দিয়ে সংখ্যা দিয়েও দিয়ে দিতে পারে। সেটা কেমন দিতে পারে? আচ্ছা, আমরা দ্বিতীয় কোশ্চেনটা লিখি। যেমন দিতে পারে 2x টু দি পাওয়ার 5 ইন্টু 5x টু দি পাওয়ার 31 দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে বললো তোমাকে গুণ করো, সূচকের গুণ করো, সূত্রের সাহায্যে গুণ করো, লেখা থাকতে পারে, সমস্যা নাই। তো আমরা কি করব? প্রথমে যদি এরকম থাকে, সংখ্যা থাকে, চলকের সাথে কি থাকে? যদি সংখ্যা থাকে এবং তারা যদি গুণ আকারে থাকে, সেই ক্ষেত্রে আমরা যেভাবে করব সেটা হচ্ছে প্রথমে সংখ্যাগুলোর গুণ করব। প্রথমে কি করব বলো? সংখ্যাগুলোর গুণ করব। তাহলে সংখ্যা হিসেবে কি আছে? 2 এবং 5, তাহলে 2 ইনটু কি লিখবো? 5 লিখবো। ঠিক আছে, ইনটু, দেখো যদি ভিত্তি সেম হয়, ভিত্তি কি হয়? সেম হয়, তাহলে ভিত্তিটা সেম রেখে পাওয়ার গুলো যোগ আকারে লিখে দিব। তাহলে ভিত্তি কত? এখানে x, তাহলে পাওয়ার কে কে আছে? 5, আর কে আছে? 31। যেহেতু তাদের সম্পর্ক কিসে? গুণে, তাহলে পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। তাহলে 5 দুগুণে কত বলো? 10, x টু দি পাওয়ার, যে 31 এবং 5 যোগ করলে কত হবে? 36। আশা করি আমি তোমাদেরকে একটু হলেও বুঝাতে পারলাম। 10 ইনটু কত হবে? x টু দি পাওয়ার 36। এই ধরনের অঙ্ক বইয়ের মধ্যে আছে, তোমরা সিম্পলি এভাবে করার চেষ্টা করো। আচ্ছা, এবার আমরা যদি তৃতীয় সমস্যাটা সমাধান করব, দেখো
তৃতীয় কোশ্চেনটা যদি আমি এভাবে লিখি, এটা একটু ভগ্নাংশ দিয়ে লিখবো। যেমন ধরো লিখলাম 4/9 x³ ইন্টু 27/16 y³ ইন্টু 3/64 ইন্টু এখানে দিলাম মনে করো হচ্ছে 51, আচ্ছা 51 না দিয়ে আর একটু ছোট দিই তাহলে সুন্দর হবে। 21 দিলাম, 21 এখানে দিই তোমার 4 x⁴, আচ্ছা x না দিয়ে এবার y দিই, মনে করো y⁹ ইন্টু মনে করো z²। অনেক বড় দিয়েছি তাই না? কি কি দিলাম? 4/9 ইন্টু x³ ইন্টু 27/16 y³ ইন্টু 3/64 x⁴ ইন্টু 4/21 y⁹ ইন্টু z²। ঠিক আছে, ওই নিয়ম সেমি। প্রথমে সংখ্যাগুলোকে গুণাকারে লিখবো, পরে চলকগুলোকে গুণাকারে লিখবো। ঠিক আছে, তাহলে চলো প্রথমে সংখ্যাগুলোকে গুণাকারে লিখি। তাহলে 4/9 ইন্টু 27/16 ইন্টু 3/64 ইন্টু 4/21। ঠিক আছে, এই তো সংখ্যাগুলো লিখে ফেলছি। এবার চলকগুলোকে একসাথে গুণাকারে লিখি। x³ ইন্টু x⁹, তারপরে কি আছে y আছে আর y এর পাওয়ার কত আছে এখানে 9 আছে, আর z² সে একা একা আছে, তার কোনো সঙ্গী সাথী নেই। ট্রেন যাচ্ছে, ঝকঝকাঝক ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, কি যেন একটা কবিতা ছিল, অনেক ছোট সময় পড়ছিলাম। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি বলতেছি, যদি এইভাবে থাকে অর্থাৎ চলকের সাথে সংখ্যাও যুক্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের এই গুণগুলো করার জন্য প্রথমে সংখ্যাগুলোকে আগে গুণ আকারে লিখতে হবে। যদি সহজভাবে করতে চাও, সংখ্যাগুলোকে আগে গুণ আকারে লিখে নিবা। তারপরে কি, যে চলকগুলো আছে তাদেরকে, অর্থাৎ যদি ভিত্তি সেম হয় অর্থাৎ একই ধরনের চলক থাকে, সেগুলোকে আগে পাশাপাশি গুণ আকারে লিখবা। দেখো এখানে x³ ছিল, এই যে x³ লিখছি, আর কোথায় x ছিল? এখানে x ছিল, x এর পাওয়ার কত ছিল 9, এই যে x⁹ লিখছি। দেন কি এখানে y³ ছিল, এই যে y³ লিখছি, তারপরে y⁴ কত আছে 9 আছে, এই যে y⁴ লিখছি, আর z² তো সে একাই ছিল, তাকে একাই রেখে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কাটাকাটি করব। তাহলে দেখো 4 একে 4, 4 4 16, এই যে 4 একে 4, এই যে 4 একে 4, কাটাকাটি করতেছে একটু খেয়াল রাখিও। 9 একে 9, 3 নং 27। ঠিক আছে, 3 একে 3, 3 সাথে কত 21। আচ্ছা, তাহলে আমাদের কি রইল দেখো তো, উপরে শুধু রইল 3 আর নিচে আছে কি 7 এবং 64। 7 এবং কত 64 গুণ আকারে আছে, তাহলে 7 এবং 64টা একটু গুণ করে নেই। 64 ইন্টু 7, 4 সাথে কত 28, 8 হাতে কত 2, 6 সাথে 42 আর 2 এ 40, অর্থাৎ 448 হবে। কত হবে? 448। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এখানে এক্স এক্স এবং এক্স গুণ আকার আছে, তাহলে তাদের পাওয়ার গুলো কি হবে? যোগ হবে, অর্থাৎ 3 প্লাস কত হবে 9 ইন্টু, দেখো এই যে ওয়াই ওয়াই এখানে পাওয়ার কত 3 প্লাস কত 9, যেহেতু গুণ আকার আছে তাহলে পাওয়ার গুলো যোগ হবে z²। তাহলে এটার রেজাল্ট কত আসে দেখো তো, এই যে এখানে একটু এইভাবে লিখতেছি, সমান চিহ্ন দিয়ে লিখি, এই পাশে লিখে দেই। উপরে থাকবে 3 আর নিচে হচ্ছে কত 448, x⁴ 3 + 9 মানে কত x⁴ 12, x⁴ কত বলো 12, x⁴ কত হবে 12, y⁴ 3 + 9 তার মানে কি y⁴ কত হবে 12 হবে এবং z² হবে, এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। ঠিক আছে স্যার, বুঝতে পারছি, জাস্ট ক্যালকুলেশনটা করছি আর কিচ্ছু না। ওকে, আচ্ছা তোমাদের এইভাবে কিন্তু সম্ভবত তোমাদের বইয়ের প্রথম প্রশ্নই 4.2 এর এরকম যে গুণ করো এরকম কিছু একটা লেখা আছে। ঠিক আছে, তাহলে তুমি যদি এই 3টে অঙ্ক বুঝে থাকো তাহলে তোমার আর করতে অসুবিধা হবে না। আপাতত আমি এটা বলতে পারি, স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার আরেকটু কাজ করি, চলো আরো একটু শিখি।
শিখতে তো আমাদের কোনো মানা নাই, ঠিক আছে না? বাহিরে অনেক মেঘ করছে ময়মনসিং এ আজকে। ও হ্যাঁ, আমি তো আসলে শুধু আমার স্টুডেন্টরা ক্লাস দেখতেছে এরকম না, আমি আসলে অ্যাকচুয়ালি ময়মনসিং থেকে বলছি। আমার নাম হচ্ছে খালিদ হোসেন শুভ, সবাই শুভ নামেই জানে। আহ আনন্দমোহন কলেজ ময়মনসিং মাস্টার্স অধ্যয়নরত আছি আর কি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, নিজের পরিচয় দিয়ে দিলাম শর্টকাটে। এরপর চলো আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরো এরকম আছে a সমান 2, b সমান 3, c সমান মনে করো হচ্ছে 4 হলে, তোমাকে বললো c সমান কত হলে 4 হলে a স্কয়ার প্লাস b কিউব প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো। c স্কয়ার এর কি নির্ণয় করো? মান নির্ণয় করো। আচ্ছা দেখো, এখানে আসলে যা বলছে a সমান কত 2, b সমান 3, c সমান কত 4 হলে a স্কয়ার b কিউব প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো। একদম সহজ। তুমি একটা জিনিস খেয়াল রাখবা যে মানগুলো সব পজিটিভ মান দেওয়া আছে কিনা। দেখো a সমান 2, b সমান 3, c সমান 4, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি আমাদের ধনাত্মক মান, তাই না? যদি ধনাত্মক মান দেওয়া থাকে তাহলে ব্র্যাকেট ব্যবহার করার দরকার নাই, তবে তুমি চাইলে ব্র্যাকেট ব্যবহার করতে পারো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে প্রদত্ত রাশি, দেখো তো আমাদের প্রদত্ত রাশিটা কি আছে? প্রদত্ত রাশি অর্থাৎ যে রাশিটা দেওয়া আছে, অর্থাৎ যে রাশি মান বের করতে বলছে, সেটা কি a স্কয়ার প্লাস কি কিউব বি কিউব প্লাস কি স্কয়ার সি স্কয়ার। আচ্ছা, এখন a এর মান কত দেওয়া আছে 2, তাহলে এর পরিবর্তে বসাইলাম 2, আর তার উপর কি ছিল? স্কয়ার ছিল, এই যে স্কয়ার দিলাম। b এর মান কত দেওয়া আছে 3, এই যে b এর পরিবর্তে বসালাম 3, আর b এর পাওয়ার কত ছিল 3 অর্থাৎ কিউব, এই যে কিউব লিখলাম, প্লাস সি স্কয়ার, c এর মান কত 4, এই যে তার স্কয়ার। সাইড নোট দিতে পারো, যেহেতু a সমান 2, b সমান 3, c সমান 4, এটা সাইড নোট দিলে ভালো। আচ্ছা, 2 স্কয়ার মানে কি বলতো? ওই যে তোমাদের কি মনে আছে, তোমাদেরকে যে একটু আগে পড়াইছিলাম যে a স্কয়ার মানে কি a ইনটু a, তার মানে বাবা বলো 2 স্কয়ার মানে কি 2 ইনটু 2, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে 2 স্কয়ার মানে কি 2 ইনটু 2 প্লাস 3 কিউব মানে কি 3 কয়বার গুণ আকারে আছে? 3 বার। কতবার? 3 বার। তার মানে কি 3 ইনটু 3 ইনটু 3, ব্র্যাকেট দিয়ে লিখবা, সুবিধা হবে। প্লাস 4 স্কয়ার মানে কি 4 কয়বার গুণ আকারে আছে বলো তো? 2 বার। আচ্ছা, এবার দেখো 2 স্কয়ার মানে 2 ইনটু 2, তাহলে 2 কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 4 হবে। 3 কিউব, দেখো 3 বার 3 গুণ করো, 3 গুণন 3 মানে কত? 9, 9 গুণন 3 কত? 27, ঠিক আছে? 4 এর সাথে 4 গুণ করলে কত হবে? 16। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, 16 আর 4 যোগ করলে হয় 20, 20 এর সাথে 27 যোগ করলে হবে কত? 47। তাহলে দ্য রাইট অ্যান্সার ইজ 47। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এইভাবে করতে পারবা। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। আচ্ছা, এবার আমরা মানগুলো ঋণাত্মক দিয়ে করব, ঠিক আছে? আচ্ছা, মনে করো x সমান হচ্ছে -2 আর y সমান হচ্ছে -3 হলে, তোমাকে বললো যে x স্কয়ার প্লাস y কিউব এর মান কত? এর কি কত? মান কত? একটা জিনিস তুমি মনে রাখবা, সেই কথাটা হচ্ছে, মানে তুমি আসলে কি মনে রাখবা, যখন কোনো বীজগণিত রাশির মান বের করতে বলবে এবং সেখানে চলকগুলোর মান নেগেটিভ দেওয়া থাকবে, পজিটিভও থাকতে পারে নেগেটিভও থাকতে পারে, সমস্যা না। আসলেই সমস্যা, নেগেটিভ থাকলে সমস্যা। যদি নেগেটিভ দেওয়া থাকে তাহলে যখন তুমি মান বসাবা ব্র্যাকেট ব্যবহার করে বসাবা। কি ব্যবহার করে বসাবো বলো? ব্র্যাকেট ব্যবহার করে বসাবা। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, না বুঝে থাকলেও এখন যদি গাণিতিক সমস্যাটা সমাধান করি তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে দেখো, এখানে আমাদের প্রদত্ত রাশিটা আসলে কি দেওয়া আছে? কি রাশি বলো? প্রদত্ত
প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি এক্স স্কোয়ার প্লাস কি কিউব ওয়াই কিউব। এক্স এর মান কত -2, এই যে এক্স এর পরিবর্তে বসাইলাম -2, এখন এক্স এর উপরে কি ছিল স্কোয়ার ছিল, এই যে যদি মাইনাস মান দেওয়া থাকে তাহলে এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখবা -2 তার স্কোয়ার প্লাস কি চিহ্ন আছে এখানে প্লাস, মাঝখানে কি চিহ্ন প্লাস, ওয়াই কিউব, ওয়াই এর মান কত বলো তো -3, এই যে ব্র্যাকেট দিয়ে -3 লিখলাম, তার পাওয়ার কত 3 লিখলাম। বুঝতে পারছি? দেখো জাস্ট এক্স এর জায়গায় কত বসাইছি -2, কারণ এখানে এক্স ইকুয়াল কত দেওয়া আছে -2 দেওয়া আছে, ওয়াই ইকুয়াল -3, মানে কি ওয়াই এর মান কত দেওয়া আছে বলো তো -3 দেওয়া আছে, এই যে সেই জন্য এখানে ওয়াই এর পরিবর্তে -3 বসিয়েছি, আর ওয়াই এর পাওয়ার ছিল 3, এখানে এই যে পাওয়ার আকারে 3 লিখেছি। ঠিক আছে, আর কিচ্ছু না। আর যেহেতু মানগুলো ঋণাত্মক, এখন তুমি আমাকে বইলো না যে স্যার ঋণাত্মক কি ধনাত্মক কি, পূর্ণ সংখ্যা পড়েছো না তৃতীয় অধ্যায়ে, এইটুকু তো আপাতত বুঝো। আচ্ছা, যদি মানগুলো ঋণাত্মক দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা কি করব ব্র্যাকেট ব্যবহার করব। ওকে, আচ্ছা এবার দেখো -2 হোল স্কয়ার মানে -2 কতবার গুণ আকারে আছে 2 বার, তাহলে -2 কে আমরা 2 বার গুণ আকারে লিখব, যে -2 ইনটু -2। আচ্ছা, এরপর কি যেন চিহ্ন আছে প্লাস আছে, কি আছে প্লাস, এই যে প্লাস চিহ্নটা দিলাম। এবার -3 কিউব, -3 হোল কিউব, -3 কয়বার গুণ আকারে আছে 3 বার, তাহলে এই যে -3 ইনটু -3 ইনটু -3। আচ্ছা ওকে, আচ্ছা এবার দেখো যখন গুণ থাকবে তখন যদি চিহ্ন ভিন্ন থাকে, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস যদি এরকম থাকে এবং তারা গুণ আকারে থাকে, অর্থাৎ মানগুলো কি আকারে থাকে গুণ আকারে থাকে, তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে চিহ্নগুলোর গুণ করে নেওয়া, চিহ্নগুলোর কি করে নেওয়া গুণ করে নেওয়া। দেখো তাহলে -2 তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস হয়, তাই না? তাহলে প্লাস চিহ্ন দেওয়ার দরকার আছে দরকার নাই, তারপর আমি দিয়ে দিলাম মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর 2 গুণ করলে কত হবে 4, মাঝখানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে, কি চিহ্ন আছে বলো এই যে প্লাস চিহ্ন আছে লিখলাম। এখন দেখো -3 আর -3, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে প্লাস হবে, 3 এবং 3 গুণ করলে কত হবে 9 হবে। প্রথমে দুইটা করব, তারপরের বার আরেকবার করব, আর তোমরা যারা খুব ভালো পারো তারা চাইলে একবারেও করতে পারো, সমস্যা নাই। তাহলে 9 ইনটু কত -3, আমরা প্রথমে দুটো -3 এর গুণ করে নিয়েছি, অর্থাৎ -3 ইনটু -3 মিলে কত হবে 9 হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো +4, এই প্লাস চিহ্ন না দিলেও হবে, প্লাস না দেওয়াই ভালো, প্লাস দিব না ঝামেলা 4। আচ্ছা এই দেখো এখানে আছে 9 এর আগে কি চিহ্ন আছে প্লাস, 9 এর আগে কি চিহ্ন আছে প্লাস, আর 3 এর আগে কি চিহ্ন আছে মাইনাস, গুণ আকারে আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, 9 এবং 3 গুণ করলে কত হবে 27। এখন 4 থেকে প্লাসের 4 থেকে মাইনাসের 27, তাই না? 4 থেকে কি 27 বিয়োগ করলে হবে কত মাইনাসের 23। পূর্ণ সংখ্যার সাহায্যে যখন আমরা সরল করেছি যোগ বিয়োগ করেছি তৃতীয় অধ্যায়ে, তখন আমরা এইভাবে করেছি এবং এগুলো আমরা পারি। তারপর আমি তোমাদেরকে সহজভাবে বুঝাচ্ছি বা সহজে কিভাবে তুমি মনে রাখবা, সহজে কিভাবে মনে রাখবা। যেমন ধরো এখানে ছিল কি 4 - 27, 4 মাইনাস কি 27। এখন দেখো 4 এর আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে, এখানে কিন্তু আর কোনো গুণ ভাগ চিহ্ন নাই, সরাসরি প্লাস এবং মাইনাসের মধ্যে সীমাবদ্ধ আছে। তোমরা আবার সব নিয়ম রে একসাথে গুলাইয়া মানে খেয়ে ফেলো না। তো তোমাদেরকে আমি বলছিলাম যে যদি যোগ এবং বিয়োগ চিহ্ন থাকে তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে। চিহ্ন যদি কি হয় ভিন্ন হয়, যদি চিহ্ন কি হয় ভিন্ন হয় তাহলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ সাধারণত আমরা কি করি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি। এখন দেখো এখানে বড় সংখ্যা কত 27, ছোট সংখ্যা কত 4, তাহলে তুমি কি করবা প্রথমে 27 অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করবা, তাহলে কত হবে 23। কিন্তু এখানে দেখো 27 এর আগে কি চিহ্ন ছিল মাইনাস চিহ্ন ছিল, সেজন্য কি বড় সংখ্যার আগে কি চিহ্ন হবে বড় সংখ্যার আগে কি চিহ্ন ছিল মাইনাস ছিল না, সেজন্য বিয়োগ ফলের আগেও কি চিহ্ন দিতে হবে মাইনাস চিহ্ন দিতে হবে, মনে রাখবা ঠিক আছে। যদি চিহ্ন ভিন্ন হয়, যদি চিহ্ন কি হয় ভিন্ন হয়, তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে বিয়োগ ফলের সামনে সেই চিহ্ন দিতে হবে, এটা মনে রাখলেই হবে। তাহলে 27 আর এখানে কি ছিল প্লাসের 4 ছিল, 4 - 27, তাহলে 27 থেকে 4 বিয়োগ করো কত হবে 23 হবে।
4 বড় না 27 বড়? 27 বড়। 27 এর আগে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে 23 এর আগে কি চিহ্ন দিতে হবে? মাইনাস চিহ্ন দিতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো অসুবিধা নেই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ আসতে পারে এই ধরনের প্রশ্নগুলো। অর্থাৎ আমি যে এখানে ছোট ছোট কথা বললাম যে প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, বা এইখানে যে আমি সরলের একটা বিষয় বললাম 4 মাইনাস 27 ছিল, এই যে ছোট ছোট বিষয়গুলা, এগুলা কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। মানে সরাসরি আসবে না, মানে এই নিয়মগুলো ব্যবহার করে আমাদের কি করতে হবে? সরল করতে হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আজকে স্পেনের খেলা। আমি স্পেন সাপোর্ট করি, প্রথম দল আর্জেন্টিনা। আর যাই হোক, দেখা যাক আজকে স্পেন কি করে। প্রথম ম্যাচ তো খুবই বাজে, একটা গোলও দিতে পারেনি, আশাহত। ঠিক আছে, তোমরা যারা পর্তুগালের ফ্যান, অর্থাৎ কি যেন নাম, সরি রোনালদো, পেনাল্ডো না তো, রোনালদো কিন্তু গোল করতে পারছে না, সে খুব বাজে খেলছে আর কি। ঠিক আছে, আর মেসি কিন্তু প্রথম ম্যাচে কি করে ফেলছে? হ্যাটট্রিক করে ফেলছে, বুঝছো? তো অবস্থা কিন্তু ভালো। আর ব্রাজিল তো প্রথম ম্যাচে কি করছে? ড্র করছে। আর দ্বিতীয় ম্যাচে প্রথম 45 মিনিট ভালো খেলছে, কিন্তু লাস্ট 45 মিনিটস আমার কাছে ভালো লাগে নাই খেলা। আচ্ছা যাই হোক, এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা তোমাদের সৃজনশীল প্রশ্নে মাস্ট বি, মানে অবশ্যই থাকবে, অবশ্যই অবশ্যই থাকবে। 4.2 থেকে যদি কোনো সৃজনশীল তৈরি করে তোমাদের স্কুলে, অবশ্যই থাকবে, সেটা নিয়ে আলোচনা করব। এবং এটা অবশ্যই তোমাদের 4 নাম্বারের জন্য থাকবে। অর্থাৎ সৃজনশীলে কত থাকে? 2 যোগ 4 যোগ 4, অর্থাৎ ক নাম্বারে থাকে 2, খ নাম্বারে 4, গ নাম্বারে কত? 4। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের স্কুলের পরীক্ষায় কি 2 নাম্বারের জন্য থাকবে না, অবশ্যই 4 নাম্বারের জন্য থাকবে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা আগে চলো আমরা একটু আগে লিখে নেই, দেখি কি সেই প্রশ্নটা। ঠিক আছে, আচ্ছা, যেমন ধরো এরকম দিল, a ইকুয়াল টু বি ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে, কি প্রমাণ করো? সহজ দেখেই দেই শুরুতে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, a প্লাস বি ইন্টু কি? a মাইনাস বি। ঠিক আছে, কত মিনিট হয়ে গেছে? ও, প্রায় 52 মিনিট হয়ে গেছে ক্লাস নিচ্ছি। আচ্ছা যাই হোক, দেখো a সমান 2, b সমান 1 হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, এখন এই ধরনের প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করব? দেখো এখানে দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে কি ডান পক্ষ, আর একটা হচ্ছে কি বাম পক্ষ। ঠিক আছে, একটা ডান পক্ষ আর একটা কি বাম পক্ষ। সেটা কি? দেখো ডান পক্ষে যেটা আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর বাম পক্ষে কি আছে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে। ঠিক আছে, আচ্ছা, আমার একটা কথা মনে হয়ে, মানে আমার হাসি পাচ্ছে, আমার একটা অবুঝ শিশু ছাত্রী, মানে স্টুডেন্ট আছে আর কি, খালি ফেল ফেল করে হাসবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কোনো কাজ নাই, ওর কাজই হচ্ছে শুধু হাসা। ও ধমক দিলেও হাসে, মাঝে মধ্যে একটু কান্না করে বা কান্না করতে চায়, কিন্তু ও সব সময় হাসে। ওকে যতই আমি কঠিন করে কথা বলি না কেন, ও হাসবেই, মানে হাসতে হবেই। আচ্ছা যাই হোক, আসলে এই যে তোমাদেরকে পড়ি আমার ভালোই লাগে, তোমাদের এক একজনের আচার আচরণ এক এক রকম, মজা পাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন খেয়াল করো, এখানে দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে কি ডান পক্ষ আর একটা হচ্ছে কি বাম পক্ষ। তো আমাদের বাম বাম পক্ষে কি আছে? দেখো আমাদের বাম পক্ষে আছে, বাম পক্ষ সমান কি a স্কয়ার মাইনাস কি বি স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখন জাস্ট মান বসাও। এর মান কত বলো? 2। এই 2 বসাইলাম, তার স্কয়ার দিলাম, মাঝখানে কি চিহ্ন? মাইনাস। বি এর মান কত? 1। এই যে 1 বসাইছি, বি এর উপরে স্কয়ার ছিল, এই যে 1 এর উপরে স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো 2 স্কয়ার মানে কি? 2 স্কয়ার মানে হচ্ছে 2 ইনটু 2 মাইনাস 1 স্কয়ার মানে কি? 1 ইনটু 1। তাহলে 2 এবং 2 গুণ করলে কত হবে? 4। 1 এবং 1 গুণ করলে কত হবে? 1। 4 মাইনাস 1 মানে কত? 3। ওকে,
বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে বাম পক্ষ। আর আমাদের ডান পক্ষে কি আছে দেখো তো। আমাদের ডান পক্ষে আছে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। এখন এ প্লাস বি, এর মান কত 2, বি এর মান কত 1, তাহলে যে 2 প্লাস 1 লিখলাম। এর মান কত 2, মাঝখানে মাইনাস চিহ্ন, যে মাইনাস চিহ্ন দিলাম। বি এর মান কত 1, এই যে 1 লিখলাম। 2 এবং 1 যোগ করলে কত হবে 3, ইন্টু, যেহেতু ব্র্যাকেটের দুই ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে। তাহলে 2 মাইনাস 1 মানে কত 1, 3 ইন্টু 1 মানে কত 3। তাহলে দেখো বাম পক্ষের মান আসছে কত 3, ডান পক্ষের মান আসছে কত 3। তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের কি হয়েছে, সমান হয়েছে। তাহলে আমরা তো এখানে লিখতেই পারি, সুতরাং বাম পক্ষ সমান কি ডান পক্ষ। ঠিক আছে? আর আমাদের কি তাহলে এটাই তো দেখাইতে বলছিল, তাহলে আমরা জাস্ট এখানে লিখে দিব এইভাবে। সুতরাং তোমরা চাইলে এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখছো না, এখানেও লিখতে পারো। প্রমাণ করা হলো, যেহেতু প্রমাণ করতে বলছে তার মানে কি প্রমাণিত, এটা লিখতে পারো। অথবা তোমরা পুরো প্রশ্ন মানে এই অংশটুকু লিখে, অর্থাৎ যে অংশটুকু প্রমাণ করতে বলছে শেষে সেই অংশটুকু লিখে প্রমাণিত লিখে দিতে পারো। আমার কাছে এটাই ভালো লাগে যে যেটা আসলে প্রমাণ করতে বলছে সেই অংশটা কি শেষে লিখে দিয়ে প্রমাণিত লিখে দেওয়া ভালো, আমার কাছে মনে হয়। আমার কাছে ভালো লাগে। এর জন্য তোমার নাম্বারের যে খুব বেশি তফাৎ হয়ে যাবে পরীক্ষার মধ্যে, এটা তা না। ঠিক আছে? যে কোনো একভাবে লিখলেই হলো। তুমি চাইলে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে প্রমাণিত লিখতে পারো। আর তুমি চাইলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ যে অংশটুকু তোমাকে প্রমাণ করতে বলছে সেই অংশটুকু লিখেও তুমি কি লিখতে পারো, প্রমাণিত লিখতে পারো। এতে কোনো সমস্যা হবে না। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের সাথে সর্বশেষ একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। চেয়েছিলাম যে অ্যাকচুয়ালি দুইটা সৃজনশীল করাবো, কিন্তু আসলে প্রায় 6টা বাজতে চলেছে। তো এই জন্য একটা সৃজনশীল আজকে আমরা থাকি, আমরা বেশি সৃজনশীল না করি, আজকে একটাই করব। সেই একটার উপর বেস করে যেন আমাদের পরীক্ষায় ফলাফল ভালো হয় বা পরীক্ষায় আসতে পারে এই ধরনের সৃজনশীল, এরকম একটা সৃজনশীল মূলত আমি এখন তোমাদেরকে সমাধান করে দেখাবো। এবং তোমাদেরকে যে আসলে যা বুঝিয়েছি, যা পড়ালাম, আহ যদি তোমাদের একটু উপকার হয় বা তোমাদের জন্য একটু হেল্পফুল হয়, এটাই হচ্ছে আমার কি পাওয়া। ঠিক আছে? আর যদি হেল্পফুল, আশা করি হেল্পফুল হবে, একটু হলেও তোমরা উপকৃত হবা। তোমাদের একটু যদি ভালো হয় পরীক্ষাটা, এখানে আমার সার্থকতা। ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা একটা সৃজনশীল দেখি। সেটা এরকম লিখলাম, এরকম a সমান -2, b সমান 3, c সমান 5 হলে, হ্যাঁ 5, আচ্ছা ধরো এরকম মান দেওয়া আছে। তো তোমাকে প্রথম প্রশ্ন দেওয়া হইলো, অর্থাৎ ক নাম্বার প্রশ্ন। আমি আসলে প্রশ্নটা বোর্ডে তো জায়গা কম, তো আমি একটু উপরে প্রশ্নটা লিখে দেই। ক নাম্বার প্রশ্নটা, ক নাম্বার তোমাকে বললো যে গুণ করো। কি করো? গুণ করো। গুণ করো লিখে তোমাকে যে প্রশ্নটা দেওয়া হলো সেটা হচ্ছে এরকম যে 2, আচ্ছা 2p to the power 6 into 3m to the power 5 into দেওয়া হলো মনে করো যে 2/6 n to the power, আচ্ছা n কিউব দিয়ে দিব, আচ্ছা n to the power 4 দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ক নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে বললো যে মান নির্ণয় করো। কি নির্ণয় করো? মান নির্ণয় করো। তোমাকে কি মান নির্ণয় করতে বললো? খ নম্বরে তোমাকে মান নির্ণয় করতে বলবো যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2bc। ঠিক আছে? 2bc প্লাস 2ca, এটাকে তোমার হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ মান নির্ণয় করো বললো। আর গ নাম্বার প্রশ্নে তোমাকে বললো যে প্রমাণ করো। যে গ নাম্বার প্রশ্নে বললো তোমাকে কি বললো? যে প্রমাণ করো যে এরকম কি দিতে পারি,
এটা দেওয়া যেতে পারে, প্রমাণ করো যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি 4ab, এটা তোমাকে প্রমাণ করতে বললো। তো দেখো প্রশ্নটা আসলে এইভাবে তোমাদের পরীক্ষায় দিতে পারে। জাস্ট এখানে চলকগুলো ভিন্ন থাকতে পারে, এ বি সি এর জায়গায় এক্স ওয়াই জেড থাকতে পারে, মান যা দিছি -2 3 এবং 5, এখানে কি ভিন্ন মান দেওয়া থাকতে পারে, এইটুকুই তফাৎ, আর তফাৎ হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আমাদের প্রথম প্রশ্নটা সমাধান করি। চলো সমাধান। হ্যাঁ, তো আমাদের সমাধানের প্রথম প্রশ্নটা গুণ করতে বলছে, ক নাম্বার কি বলছে, গুণ করতে বলছে। তাহলে ক নাম্বার প্রশ্নটা কি লিখছি, 2 ইন্টু p⁶, গুণ চিহ্ন, তারপরে দিছি 3, তারপরে m এর পাওয়ার কত দিয়েছিলাম, 5 দিয়েছিলাম, ইন্টু তো কি লিখছিলাম 2 বাই কত লিখছিলাম 6, n⁴ কত লিখছিলাম 4 লিখছিলাম। তো তোমাদেরকে আমি বলছিলাম যে যখন এরকম গুণ করতে বলবে যেখানে সূচক থাকবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে সংখ্যাগুলো সংখ্যাগুলো কি করব, আগে গুণ করে নিব, তারপরে কি চলকগুলো গুণ আকারে লিখবো। হ্যাঁ, আর একটু চেঞ্জ করে দেই, দাঁড়াও। এখানে ধরো পি এর পাওয়ার দিলাম -3, পি এর পাওয়ার কত দিলাম -3, আচ্ছা, ইন্টু পি এর পাওয়ার কত দিলাম -3। ওকে, আচ্ছা তাহলে প্রথমে যে কাজটা করব, প্রথমে সংখ্যাগুলোর গুণ লিখবো। তাহলে 2 ইন্টু 3 ইন্টু কত 2/6, 2 বাই কত 6। ওকে, এটা আমরা গুণ আকারে লিখলাম। আচ্ছা, এই অংশ আলাদাভাবে লিখবো। আর হচ্ছে যে চলকগুলো আছে তাদেরকে আলাদাভাবে গুণ আকারে লিখবো। এখন দেখো চলকগুলো কি কি ছিল, প্রথমে p⁴ কত ছিল 6 ছিল, তারপরে কি আছে m⁴ কত আছে 5 আছে, তারপরে কি আছে n⁴ আছে, তারপরে কি আছে p, তারপর হচ্ছে কত -3, এটাকে p⁻³ ও পড়া যায়। ঠিক আছে, আচ্ছা এবার চলো গুণ করি। কাটাকাটি করা যেতে পারে, যেমন 2 দ্বারা 6 কে ভাগ করে এখানে কত হবে 3 হবে, 3 দ্বারা আবার 3 কে ভাগ করে কত হবে 1 হবে। তাহলে এখানে শুধু কি অবশিষ্ট থাকবে 2, তার মানে 2 লিখলাম, ইনটু এই যে এই ইনটু চিহ্নটা এখানে দিলাম। দেখো এখানে পি আছে, এখানে পি আছে, এই যে পি আছে এদের মধ্যকার সম্পর্ক কি, গুণের। কিসের সম্পর্ক বলো, গুণের। তাহলে আচ্ছা এক কাজ করি, p⁶ ইন্টু কত p⁻3, এটা এইভাবে লিখি, একসাথে লিখলাম, আর কিছু না, m⁵ n⁴ কি লিখলাম 4 লিখলাম। এখন তোমরা জানো সূচকের নিয়ম অনুযায়ী যদি ভিত্তি একই হয়, যদি ভিত্তি কি হয় একই হয় এবং তারা গুণ আকারে থাকে, তারা কি আকারে থাকে, গুণ আকারে থাকে, তবে পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। তাহলে এই যে p⁶ প্লাস এই p এর পাওয়ার কত -3, তাহলে -3 প্লাস এর পরে তো যদি আমি -3 লিখতে চাই, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, ব্র্যাকেট ব্যবহার করতে হবে, যেটা তোমরা তৃতীয় অধ্যায়ে শিখেছো। তাহলে -3, ঠিক আছে, ইনটু m⁴ কত 5 ইনটু কত বলো n⁴ 4, n⁴ কত 4। আচ্ছা এখন দেখো 2 ইনটু এই যে p⁶, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, এই যে 3 ইনটু m⁵ ইনটু কত বলো n⁴, এই তো আমাদের কাজ শেষ। জাস্ট এবার আমরা লিখে দিব 2 ইনটু পি, 6 থেকে 3 বিয়োগ করো, তাহলে কি থাকবে 3 থাকবে, ইনটু m⁵ ইনটু কত বলো n⁴। তাহলে জাস্ট এই যে গুণ চিহ্নগুলো আছে না, এগুলোকে তুলে দিই, আর কিছু না, 2p³ m⁵ n⁴, এবং এটাই হচ্ছে কি আমাদের ক নং প্রশ্নের অ্যান্সার। বুঝছো? এখন কথা হচ্ছে গিয়ে এটা আসলে এত বড় করার দরকার নাই, তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো আসলে এখানে এইভাবে করে দেওয়ার কারণ হচ্ছে যেন তোমরা সবাই মোটামুটি বুঝতে পারো, একদম আমার যত বড় করা যায় তত বড় করার চেষ্টা করছি, কিন্তু আসলে তোমরা যারা একটু ভালো গণিত বুঝো তোমরা আরো কমপক্ষে 3 লাইন ছোট করে লিখতে পারো, যেভাবে তোমাদেরকে আমি শিখিয়েছি। ঠিক আছে, এটা তোমরা ফলো করবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান। এবার আমরা খ নং প্রশ্নের সমাধান করব। ঠিক আছে, ক নং তাহলে শেষ হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এবার আমরা হচ্ছে খ নং প্রশ্নের সমাধান করি, চলো। তো খ নং প্রশ্ন, সৃজনশীল লেখার তো আসলে কিছু বিষয় আসলে আমাদের মেনটেন করা উচিত, যদি আমরা ভালো মার্কস পেতে চাই আর কি। হ্যাঁ, ভালো মার্কস যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কিছু বিষয় মেনটেন করতে হবে।
আচ্ছা, সেটা হচ্ছে কি, যেমন ধরো খ নং প্রশ্নে বলছে কি মান নির্ণয় করো, খ নং প্রশ্নে কি বলছে মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয় করতে বলছে, তাই না? আচ্ছা, তাহলে চলো খ নাম্বার সমাধান করি। তো আমরা যখন মান নির্ণয় করব, তাহলে যে মানগুলো দেওয়া আছে চলকের, সেগুলো আমরা শুরুতে আগে লিখে নিব। চলকের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা কি করব, শুরুতে লিখে নিব। কথা ক্লিয়ার? ওকে, তাহলে কি কি মান দেওয়া আছে? আহ এ বি সি এর মান দেওয়া আছে, তাহলে আগে লিখে নিই। দেওয়া আছে, চাইলে তোমরা দেওয়া আছে এই কথাটা না লিখে সাইড নোটেও দিতে পারো, তবে দেওয়া আছে লিখে নেওয়াই ভালো আমার কাছে। এ সমান কত? -2। বি সমান কত? 3। সি সমান কত? 5। আচ্ছা, তাহলে এই মানগুলো আমাদের দেওয়া আছে। এবার আমরা কি লিখবো? প্রদত্ত রাশি, তাই না? অর্থাৎ যেটার মান বের করতে বলছে, তাহলে প্রদত্ত রাশিটা আমাদের স্যার কি দেওয়া আছে? প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2bc প্লাস কি 2ca, তাই না? আচ্ছা, এখন এ স্কয়ার এর মান কত বলো তো? এর মান হচ্ছে -2। এই যে -2 ব্রেকেট দিলাম, তার উপরে স্কয়ার, এই যে এর উপরে স্কয়ার ছিল সেজন্য এখানে স্কয়ার দিতে হয়েছে, প্লাস বি এর মান কত? 3, এই যে 3 তার স্কয়ার, প্লাস 2bc, দেখো কি লিখছি যেন? 2bc এর মানে কি 2 ইন্টু বি ইন্টু সি। তাহলে আমরা এই যে 2bc, তাহলে 2 এর সাথে বি এর মানটা কি আকারে লিখবো? গুণ আকারে লিখবো। সি এর মানটাও কি আকারে লিখবো বলো তো? গুণ আকারে লিখবো। একই ভাবে এই যে 2ca, 2c এর মান কত? 5, আর সি এর সাথে এর সম্পর্ক কি? গুণ। এই যে গুণ চিহ্ন দিয়েছি, এর মান কত? -2। তাহলে এখানে ব্রেকেট দিয়ে আমাকে লিখতে হবে -2, কারণ তুমি তৃতীয় অধ্যায়ে শিখেছো পাশাপাশি দুটি প্রক্রিয়ার চিহ্ন লেখা যাবে না। যদি আমরা পাশাপাশি দুটি প্রক্রিয়ার চিহ্ন লিখতে চাই সংখ্যা সহ গুণের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? গুণ অথবা ভাগের ক্ষেত্রে, তাহলে অবশ্যই আমাকে কি ইউজ করতে হবে? ব্র্যাকেট ইউজ করতে হবে। ওকে, এই জন্য আমি কি এই যে এর মান বসানোর সময় মাইনাস চিহ্নটা বসিয়েছি। ঠিক আছে, কথা ক্লিয়ার? ওকে, এবার দেখো -2 স্কয়ার মানে কি? -2 কয়বার গুণাকার আছে স্যার? 2 বার গুণাকার আছে, তাহলে -2 -2 এখানে ইনটু চিহ্ন দিতে পারো, এই যে ইনটু চিহ্ন দিলাম। প্লাস 3 স্কয়ার মানে কি? 3 ইনটু 3, প্লাস দেখো 3 দুগুণে 6, 5 6 কত? 30, এই যে 30 লিখলাম। এবার দেখো যেহেতু এখানে তিনটা সংখ্যা আছে, তাহলে প্রথমে দুইটার গুণ করি। 5 দুগুণে কত? 10, আর 10 এর সাথে গুণাকারে থাকবে কি? মাইনাসের 2। আচ্ছা, -2 তাহলে দুটি মাইনাস, অর্থাৎ দুটি ঋণাত্মক সংখ্যার যখন আমরা গুণ করব, অর্থাৎ একাধিক সংখ্যা থাকবে এবং চিহ্ন ভিন্ন ভিন্ন থাকবে এবং তাদের গুণ করতে হবে। আবার শোনো, একাধিক সংখ্যা থাকবে, একাধিক প্রক্রিয়া চিহ্ন থাকবে এবং তাদের মধ্যকার সম্পর্ক গুণ অথবা ভাগ, সেই ক্ষেত্রে আমাদের প্রথমে চিহ্নের গুণ করে নিতে হবে। তাহলে দেখো -2 তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, প্লাস লেখার দরকার নাই। 2 ইন্টু 2 মানে কত? তাহলে এখন 4, প্লাস 3 আর 3 গুণ করলে 9, এখানে তো 30 ছিলই। এই দেখো মাইনাস, আর এখানে কি আছে? প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি লিখবা? মাইনাস লিখবা, অর্থাৎ 10 এর সাথে -2 গুণ করলে কত হবে? -20। চলো এবার সরল করো, 4 আর 9 যোগ করলে কত হবে? 13 হবে। 30 থেকে 20 বাদ দাও, তাহলে কত হইব? 10 হইব। তাহলে অ্যান্সার কত হইব বলো তো? 23। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সরল মান, অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2bc প্লাস 2c এর সরল মান কত হচ্ছে? 23। আর যদি আমার ক্যালকুলেশনে ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে গ নাম্বার প্রশ্ন, সর্বশেষ প্রশ্নটাই চলে আসছে। ঠিক আছে, আচ্ছা চলো গ নং প্রশ্নটা সমাধান করলে তোমাদেরও ছুটি, আমারও ছুটি। ঠিক আছে, অনেকদিন পর অনলাইন ক্লাসে আসলাম, যেহেতু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসছে, সেই জন্য এটাকে তোমরা রিভিশন ক্লাস হিসেবেও নিতে পারো, যেহেতু এগুলো আমি তোমাদেরকে আগেই পড়িয়ে ফেলছি। ঠিক আছে, আচ্ছা গ নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করতে। কি করতে? প্রমাণ করতে। চলো প্রমাণটাই আগে করে নেই। গ নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে এখানে দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে বাম পক্ষ আর একটা কি ডান পক্ষ। তাহলে প্রথমে চলো আমরা বাম পক্ষটাকে লিখি। বাম পক্ষ, তো বাম পক্ষে আমাদের কি আছে স্যার? বাম পক্ষে আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আচ্ছা, প্রথমে আমরা কি করব? a এবং b এর মানটা বসাবো। এর মান কত? -2। আচ্ছা,
এরপরে কি চিহ্ন আছে প্লাস, এই যে প্লাস চিহ্ন দিলাম। বি এর মান কত বলো তো 3, বি এর মান কত 3, এই যে আমরা 3 লিখলাম। পরে আমাদের এখানে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। এই যে মাইনাস চিহ্ন লিখছি। এরপরে ব্রেকেট দাও, এর মান কত আছে যেন বলো তো, এর মান কত -2, এই যে এর পরিবর্তে বসাইলাম -2। এখানে আমাদের মাঝখানে কি চিহ্ন আছে, এরপরে মাইনাস, এই যে সেই মাইনাস চিহ্নটা দিলাম। বি এর মান কত আছে 3, বি এর মান কত আছে বলো 3, এই যে 3 লিখলাম। আচ্ছা এই যে এখানে যে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার তো দেইনি, এই যে এখন দিয়ে নিলাম। ঠিক আছে, স্কোয়ার কিন্তু মিস করো না, তোমরা কিন্তু পরীক্ষায় এই ভুলগুলাই করবা। ঠিক আছে, যেখানে যা আছে যথাযথভাবে বসাবা, বসিয়ে আরেকবার চেক দিবা। ঠিক আছে, এবার দেখো সরল করো। 3 - 2 মানে কত 1, 1 স্কোয়ার মাইনাস, দেখো -3 - 2। তোমাদেরকে তৃতীয় অধ্যায় পড়ানোর সময় বলছিলাম না, যদি যোগ বিয়োগের ক্ষেত্রে চিহ্ন সেম হয় তাহলে চিহ্ন সহ কি করতে হবে, যোগ করতে হবে। কি বলছিলাম, চিহ্ন সহ যোগ করতে হবে। তাহলে -2 - 3, আগে মাইনাস চিহ্নটা দিয়ে নাও, 2 এবং 3 যোগ করে কত হবে 5 হবে, এই যে 5 লিখে দিলাম। ঠিক আছে, এই যে তার স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, 1 স্কোয়ার মানে কি 1 ইন্টু 1, মাঝখানে কি চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন ছিল, এই যে মাইনাস চিহ্ন দিলাম। -5 স্কোয়ার মানে কি, -5 কয়বার গুণাকার আছে স্যার, 2 বার, এই যে -5 2 বার গুণাকার আছে, লিখে দিলাম। আচ্ছা তোমরা এক কাজ করতে পারো, আসলে এত ভেঙে ভেঙে করার দরকার নাই, এই তোমরা আলাদা জায়গায় রাফ করে নিবা। হ্যাঁ, সেটা কি রকম রাফ, দেখো মাইনাস চিহ্ন আছে, এই যে -5 স্কোয়ার মানে কি, -5 কয়বার গুণাকার আছে বলো তো, 2 বার, তাহলে -5 ইন্টু -5, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, 5 আর 5 গুণ করলে কত হবে 25। ঠিক আছে, প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই। তাহলে এই যে আমরা এই দেখো 1 স্কোয়ার মানে কি 1 ইন্টু 1, মাঝখানে কি চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন ছিল। আর -5 স্কোয়ার মানে কি -5 ইন্টু -5, -5 আর -5 গুণ করলে হয় কত 25। এই যে আমরা সেই 25 এখানে লিখে দিলাম। 1 এবং 1 গুণ করলে কত হবে 1, 25 মাইনাস কত 25। তাহলে দেখো চিহ্ন যদি ভিন্ন হয়, কি বলছিলাম, চিহ্ন যদি ভিন্ন হয় যোগ বিয়োগের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, যোগ বিয়োগের ক্ষেত্রে, তাহলে প্রথমে কি করব, বিয়োগ করব। তারপরে কি করব, বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই সংখ্যা বসাই দেব। আসলে আমি তোমাদেরকে যেভাবে শিখাইছি সেইভাবেই বলতেছি। তাহলে 25 থেকে 1 বিয়োগ করো কত হবে 24, কিন্তু 25 এর আগে চিহ্ন আছে মাইনাস, সেজন্য আগে মাইনাস দিতে হবে, পরে এই যে 24 লিখে দিতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের, বলো কি, বাম পক্ষের মান। ঠিক আছে, এবার আমরা দেখব ডান পক্ষ। কি দেখব, ডান পক্ষ। ডান পক্ষে কি দেওয়া আছে, 4ab দেওয়া আছে। কি দেওয়া আছে বলো, 4ab দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ডান পক্ষটা লিখে নেই। আর তোমরা পরীক্ষার খাতায় আমার মতো করে আবার দাগ দিয়ে লিখো না, বাম পক্ষ মান বের করার পরে নিচে দিয়ে ডান পক্ষ লিখে শুরু করবা। ঠিক আছে, তাহলে ডান পক্ষ, কি পক্ষ, ডান পক্ষ। ডান পক্ষ সমান কি 4ab। 4 এর মান কত, এর মান হচ্ছে -2, যে মান বসাইছে আর কিছু না। বি এর মান কত 3, এই যে 3 বসাইছি। ঠিক আছে, তো গুণ আছে, প্রথমে চিহ্নের গুণ করে নাও, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 4 এবং -2 গুণ করলে কত হবে -8, তার সাথে গুণাকার আছে কি 3, -8 এর সাথে 3 গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 8 আর 3 গুণ করলে কত হবে 24 হবে। তাহলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষের মান কি আসছে, সেম আসছে। বাম পক্ষের মান আসছে -24, ডান পক্ষের মান আসছে -24। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং বাম পক্ষ, বাম পক্ষ সমান কি ডান পক্ষ। ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ। তো যেহেতু